ভিডিওগুলো দেখা। আই হোপ যে আপনারা ভিডিও দেখে দেখে অনেক কিছু কভার করতে পেরেছেন, রিয়েলাইজ করেছেন যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইটের আমরা আজকে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, একটা সাইন আপ ফর্ম বা লগ ইন ফর্ম তৈরি করব। লাস্ট ক্লাসে মনে হয় বলেছিলাম যে আমরা এই ধরনের কাজ করব। তবে একটা ফুলফিল করার চেষ্টা করবো, একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানো গুছানো সাজুগুজু করে সুন্দরভাবে জিনিসটা ডেকোরেট করব। এবং আমি বারবার বলি সেটা হচ্ছে ট্রেন্ড অনুযায়ী জিনিসটা বানানোর চেষ্টা করব, পুরনো গতানুগতিক নিয়মে বানাবো না। আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করছি আমি। আহ, এখানে অতগুলো ট্যাব দেখতে পাচ্ছেন না, পুরোটাই কিন্তু এনার কাজই হচ্ছে। এটা এটা বাজেট হচ্ছে $200 এবং কাজ খুবই সিম্পল। শুধুমাত্র তিনটা পেজ বানাতে হবে। সরি সরি, এটা ভুল করছে, এটা না। এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা সেকশন বানাতে বলছিল, সেটা হচ্ছে এটা খুবই সিম্পল একটা সেকশন, নট এ বিগ ডিল। এটা বুঝতেই পারতেছেন এটা করার জন্য কি করতে হবে। বাট আমি ওয়েবসাইট কিন্তু এটা ডায়নামিক্যালি করছি। সো আমার ওই দিক থেকে এটাকে ওইভাবে প্রেজেন্ট করতে হয়। এবং ডায়নামিক কাজ করা কিন্তু আরও ইজি, বুটস্ট্র্যাপের থেকে অনেক বেশি সহজ। ওকে। আর এরপরে আর একটা পেজের কাজ করেছি, সেটা হচ্ছে শপ পেজের। শপ পেজ মানে হচ্ছে কালেকশন পেজ, ই কমার্স সাইটের জন্য কাজ করা হচ্ছে। পুরো জিনিসটা কিন্তু ডায়নামিক। তিনি চাচ্ছিলেন যেন এরকম হয়, দেখতে সুন্দর চমৎকার। আমার কাছে মনে হচ্ছিল যে এটা যদি গোলাকার হতো তাহলে এটার মতো যদি হতো তাহলে আর ভালো হতো। এটা আমার রিয়েলাইজেশন আসছিল আপনাদের ক্লাসের শুরুর দিকে। তো আমি আপনাদের ক্লাস শেষে হয়তো এটা আবার কমপ্লিট করব। দ্বিতীয়ত হচ্ছে আর একটা পেজ বানিয়েছি, সেটা হচ্ছে পেজটা দেখায় আপনাদের একটা ভালো ধারণা হবে, এই যেটা। তো আমি এটাকে আবার রিলোড দেই, কারণ রিসেন্টলি কিছু কাজ করেছেন সেটা হয়তো এখানে দেখতে পাবেন না। এই যে দেখেন, এখানে আমরা এই জিনিসটা পুরো জিনিসটা কিন্তু ডায়নামিক, পুরো জিনিসটাই ডায়নামিক। অর্থাৎ কেউ যদি চায় মানে কিনতে পারে। এবং নিচে আবার ওই জিনিসটা আবার ফেরত নিয়ে আসছে। এখানে কিছু কোডিংয়ের একটু সমস্যা আছে, কারণ আমি কিছু জিনিস চেঞ্জ করছিলাম, বাট আপনাদের ক্লাসের টাইমের কারণে আমি কমপ্লিট করিনি। এই জিনিসটা কমপ্লিট হয়ে গেলে আমার ডেলিভারি দিয়ে দেবো। এবং এটা কাজ ছিল 7 দিনের, ক্লায়েন্টের রিকোয়েস্ট 4 দিনে করতে হবে, কারণ আমার এমার্জেন্সি, ক্লায়েন্টের এমার্জেন্সি। দেন হচ্ছে আমি বলছি ঠিক আছে 2 দিনে হয়ে যাবে। তো 2 দিন অলরেডি ডান হয়ে গেছে। আজকে রাতে ডেলিভারি দেবো, কালকে সকালে সে ফিডব্যাক হয়তো দিবে। আর আমি যেটা করি সেটা হচ্ছে ওয়েবসাইটের কোনো কাজ করতে গেলে ডিরেক্ট ডেলিভারি দেই না। আমি আগে ক্লায়েন্টের ফিডব্যাক নেই কোনো ভুল ত্রুটি আছে কিনা, তারপর ডেলিভারি দেই। এটা প্রসেসটা এইভাবে করি যাতে আমাকে রিভিশন না দেয়। হয়তো অনেকে জানেন রিভিশন জিনিসটা কি। সো এখানে আমি কন্ট্যাক্ট ফর্মে যাই, অ্যাকচুয়ালি আমি কন্ট্যাক্ট পেজে আসার জন্য এত কথা বললাম। আর আমার ফ্রিল্যান্সিংয়ের অ্যাক্টিভিটিগুলো নিয়ে যদি কথা বলি তাহলে হয়তো আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। এই দেখেন কন্ট্যাক্ট ফর্ম, তারা সাজিয়েছে হচ্ছে এইভাবে। মূলত এটা কিন্তু এখানে ডায়নামিক্যালি কাজ করে। আমরা ডায়নামিক কাজ করব না, আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের কাজ করব, অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে ইন্টারফেস ডিজাইনের কাজ করব। পরবর্তীতে আমরা এটাকে ডায়নামিক করার চেষ্টা করব তখন, যখন পিএইচপির কাজ করব, যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন। আচ্ছা, এখন এইরকম একটা ইন্টারফেস বানাবো, তবে ডিজাইনটা এরকম থাকবে না, আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে। তবে একটা সাইন আপ ফর্মে বা একটা কন্ট্যাক্ট ফর্মে কী কী থাকে, কন্ট্যাক্ট করার জন্য যে জিনিসগুলো লাগে, যেমন হচ্ছে একটা নাম থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার দেয়, সাবজেক্ট দেয় এবং মেসেজ। এর বাইরে কিন্তু তেমন কিছু দেওয়ার প্রয়োজন হয় না বা লাগেও না। কিন্তু কেউ যদি সাইন আপ করে তখন অনেকগুলো ডাটা চায়, সেইটা অন্য জিনিস। তো আমরা যে কোনো ফর্ম মানে ফর্ম তো একই রকম, তাই না? ডিজাইনটা আলাদা এবং সার্ভিসটা আলাদা, কিন্তু ডিজাইন মানে ইন্টারফেসটা কিন্তু একই রকম। মানে আমি সাইন আপ ফর্মে বানানোর জন্য যে কোডগুলো ইউজ করব, আমি লগ ইনের জন্য যে কোডগুলো ইউজ করব, এবং আমি রেজিস্ট্রেশন বা কন্ট্যাক্ট ফর্মের জন্য যেটা ইউজ করব একই, কিন্তু উদ্দেশ্য আলাদা বা ডিজাইন ফরম্যাটিংটা আলাদা হতে পারে। সো ওইটা ম্যাটার না আমাদের কাছে, আমাদের ম্যাটার হচ্ছে ওয়েবসাইটের একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করার জন্য অর্গানাইজ ওয়েতে সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করবো কীভাবে, ইউজার ফ্রেন্ডলি কতখানি করবো, সেটা হচ্ছে ম্যাটার করে। এইখানটায় এই ওয়েবসাইটে আপনি দেখবেন যে কন্ট্যাক্ট গুগল যে ম্যাপটা দেওয়া হয়েছে এটা এমবেড করা হয়েছে, এটা উপরের দিকে দেয়া। বেশিরভাগ ওয়েবসাইটে এটা কিন্তু উপরে থাকে না। বেশিরভাগ ওয়েবসাইট বলতে 99%, 99.999% ওয়েবসাইটটাতে কন্ট্যাক্ট এই যে গুগল লোকেশন যে ট্র্যাকটা বা লোকেশন যেটা আছে সেটা নিচের দিকে থাকে। কেন? কারণ আমার কন্ট্যাক্টের উদ্দেশ্য হচ্ছে আমার মানুষ ডাটা ইনপুট দিবে, তারপরে সাইন আপ সে সেন্ড করবে যাতে আমার কাছে মেইল আসে। সে কন্ট্যাক্ট লোকেশনটা যদি উপরে দেই তাহলে কিন্তু এটা আসলে ইউজার ফ্রেন্ডলি হলো না, সত্যি কথা বলতে। মানে আমার আসলে
যদি উদ্দেশ্য এরকম থাকে যে আমার টার্গেটই হচ্ছে সেজন্য আমার লোকেশন আসে বা ভিজিট করে, বা আমার উদ্দেশ্য হচ্ছে আমার আমার জায়গাটা, আমার স্থানটা কোথায়, সেটা যদি আমি ভ্যালু ক্রিয়েট করতে চাই বা সেটা যদি আমার টার্গেট থাকে, সেটা অন্য জিনিস। বাট কন্ট্যাক্ট মানে কি, কন্ট্যাক্ট করবে, তাই না? এই জন্য এই ফর্মটা উপরে দেওয়া উচিত। আমরা এরকম একটা ইন্টারফেস বানাবো, এগুলো সহ দিব, সেটা আমি দেখাবো, এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে করব যাতে আমরা খুব সহজে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। ওকে, তো যাই হোক, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব, করব। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ব্যাকে যাই। এখানে আর একটা ক্লায়েন্টের কাজ ছিল, এটা আমাকে কিছুক্ষণ আগে নক করেছে, দেখেন এটার ফর্ম কিন্তু আলাদা। তারপর কন্ট্যাক্ট আস পেজে গিয়েছি, আবার হোম পেজে গেলেও একটা ফর্ম আছে, মেবি এখানে আসার কথা। এই যে দেখেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যাই হোক, আমরা যে কোনো একটা বানানোর চেষ্টা করব, বা ফর্মগুলো ইনপুটগুলো কীভাবে তৈরি করে সেটা হচ্ছে আমাদের মেজর পার্ট থাকবে। এখন আমাদের এই ফোল্ডারে, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, আমরা নাম দিই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, বা আমরা নাম দিতে পারি ফর্ম, তাই না? এটার নাম দিতে পারি। অথবা আর একটা কাজ করা যায়, খুবই ইন্টারেস্টিং হবে যদি আমি এটা করি। আমি লাস্ট ক্লাসে আমরা মনে হয় আউটডোর অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করেছিলাম, এর আগে এর পরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছিলাম। এটা একটু রান করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এটা ডিজাইন করেছি। এই জায়গাটা আমরা মাল্টি পেজের অ্যাক্টিভিটি তৈরি করব, এটা আমাদের কাছে একটু ভালো একটা আউটপুট আসবে। তবে আমি যদি নতুন করে করি সেটা হয়তো আপনাদের জন্য রিভিশন হবে, রাইট? তাহলে এটা বাদ দিই, বাদ দিয়ে আমরা এখানে তাহলে ফর্মটাই বানাই, এবং এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করব। আমি পুরো জিনিসটা কিন্তু আবার নতুন করে দেখাবো, একেবারে শুরু থেকে দেখাবো। যারা লাস্ট ক্লাস করেনি তাদের জন্য এটা যেন ইজি হয় বা বোধগম্য হয়। এখন আমরা এই জায়গাটায় বুটস্ট্র্যাপ লিঙ্ক করবো, রাইট? সো গেট বুটস্ট্র্যাপ ডাউনলোড করি, আর এটা মনে হয় জুম করা হয়েছে। আমরা এখানটায় ডাউনলোডসে ক্লিক করব, সিম্পল ডাউনলোডে ক্লিক করব, পুরো একটা জিপ ফাইল ডাউনলোড হবে। অলরেডি মেবি এখানে ডাউনলোডেড আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, সেটা হচ্ছে এটা। এটাকে আমরা কাট করি, কাট করার পর আগের জায়গায় ফিরে যাই, এখানটা আমি পেস্ট করব, দেন আমি এটাকে এক্সট্র্যাক্ট করব। খুব ভালোভাবে দেখবেন, প্রতিটা স্টেপ কিন্তু কোনোটাই রিপিট করব না, কারণ অলরেডি লাস্ট ক্লাসে অনেক বেশি রিপিট হয়েছে। এখন জাস্ট করে যাব, যে জায়গাগুলো নতুন সেই জায়গাগুলো আমি রিপিট করব। এখন এর ভিতরে আপনারা দেখতে পাবেন সিএসএস জেএস, এটাকেও আমরা বের করব, যতটা সম্ভব আমরা বাইরে বের করবো। এত বেশি ফোল্ডারের ভিতর ফোল্ডার রাখার দরকার নাই। ডিরেক্টরি বড় করা মানে হচ্ছে লোডিংটা বাড়ানো। সো আমরা সিএসএস এর ভিতরে শুধুমাত্র এটা রাখবো, বাকিগুলো সব ডিলেট। জেএস ফোল্ডারে শুধুমাত্র বুটস্ট্র্যাপ min ডট জেএস লিখবো, বাকিগুলো ডিলেট, অলরেডি নোন আপনারা এটার সাথে। এখানটা আমরা একটা ইমেজ জেএস ফোল্ডারে বানাবো আমাদের। ওকে, এখন ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা এটা করব, আর এখানে একটা ইন্ডেক্স ফাইল বানাবো, রাইট? এখন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এইখানটা নিয়ে আসবো। আচ্ছা, আমি এগুলো সব ডিলিট করে দিই, বেটার হয়। দেন আমরা এই ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করি, অলরেডি আপনার নোন এটা কিভাবে করে, রাইট? আচ্ছা, এখন এটাকে বড় সড়ো করে দিই। দেন যেটা কাজ করব, এখানে দুটো লেয়ার ওপেন করা, আমার কাজের জন্য এগুলো লাগে, আপনাদেরও লাগবে। সো ফাইন্ড লেয়ার কোথায়, লেআউট, সিঙ্গেল। ওকে, এখন এখানটায় নিউ একটা ফর্ম ক্রিয়েট করি, নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এরপর আমরা ইন্ট্রোডাকশনে যাব, যার পর স্ট্রাকচারটা পাচ্ছি এখানে কপি করি, দেন আমরা এখানে পেস্ট করি। এই জায়গাটা এটা সার্ভার লিঙ্ক আছে, আমি যদি রাইট ক্লিক করি এখানে এবং ওপেন দিস লিঙ্ক, তাহলে কিন্তু ওই লিঙ্কে যে আমার কিন্তু কোডটা দেখা যায়, তার মানে এটা সার্ভারে অলরেডি লোকেটেড। বাট আমরা সার্ভার থেকে নিব না, এটা ডাউনলোড করব, অলরেডি ডাউনলোড হয়েছে, আমাদের জাস্ট ডিরেক্টরি পাইয়ে দিতে হবে। এটা হবে বুটস্ট্র্যাপ min ডট, সরি, নর্মাল সিএসএস। ডান, এটা তো বুঝছি। এবার আমরা কাস্টম সিএসএস এর জন্য কাজ করি, আমরা এখানে বলবো স্টাইল ডট সিএসএস। নিচের দিকে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এটা কিন্তু সিডিএন লিঙ্ক দেওয়া আছে, সার্ভার লিঙ্ক। আমি যদি এটা লোকালি ডাউনলোড করতে চাই, এই জায়গাটা লোকেশনে নিয়ে আসতে চাই, রাইট ক্লিক করে আমরা যদি এইভাবে ক্লিক করি, অনেকে কপি করে সার্ভারে রান করে, সেটাও করতে পারেন। তাহলে আমরা সার্ভারের এই কোডটা দেখতে পাচ্ছি। ডিপেন্ড করে, আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে আপনি কোথাও ক্লিক করে কন্ট্রোল এ ক্লিক করবেন, কন্ট্রোল সি ক্লিক করবেন, তারপর
এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেখানে আপনি পেস্ট করে নামটা দিয়ে দেবেন, তারপর লিঙ্ক করে দেবেন। অথবা আমি যদি কন্ট্রোল এস ক্লিক করি তাহলে কিন্তু আমি ডাউনলোড করতে পারছি। ওকে গাইস, এই পর্যন্ত আমরা বুঝছি আমি যদি চাই এটা ডাউনলোড করতে পারি হাউ। কন্ট্রোল এস ক্লিক করব, দেন আমি ওই লোকেশনে আমার যে ডিরেক্টরি বা যেখানে আমি কাজ করছি এখানে যাওয়ার পর আমি এটাকে সেভ করতে পারি। সাপোজ সিএসএস হলে সিএসএস এ, আর জেএস হলে জেএসএস এ। খুব সিম্পল, কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা এগুলো ডিলিট করে দিই, আমাদের লাগবে কিন্তু এটাকে আমরা কপিড করেছি এবং কপিড করে আমরা এখানে অ্যাড করেছি। আর এই জিনিসগুলো অলরেডি সার্ভার লিঙ্ক করা আছে, আর যেটা লোকেট করা আছে ডাউনলোড করেছি সেটা হচ্ছে এটা। তো আমরা এটা লোকাল লিঙ্কটাই রাখবো, বাকিগুলো সার্ভার লিঙ্ক থাক, সমস্যা নেই, এগুলো আমাদের খুব একটা প্রবলেম করবে না। আচ্ছা, যাদের নেট স্পিড স্লো তারা একবার হলো ডাউনলোড করে রাখতে পারেন এবং এই সিএসএস গুলো একটা জায়গায় স্টোর করে রাখবেন, বারবার কপি পেস্ট করে ইউজ করবেন, কারণ এগুলো তো আপনি এডিট করছেন না। এবার আসি হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে আমরা বলবো, আমরা বলতে পারি যে হোম পেজ, এটা আমরা নাম দিই হোম পেজ। এবার এর ভিতরে আমরা একটা মেনু তৈরি করব। স্টাইল ডট সিএসএস এ কিন্তু আমরা স্টাইল ডট সিএসএস বানাইনি, মানে সিএসএস ফোল্ডারের ভিতরে, সেটাও আমরা এখানে সেভ করে লিঙ্কটা করে ফেলি। ডান। এখন এই জায়গাটায় আমরা একটা মেনু তৈরি করব, অলরেডি আপনারা নোন যে মেনুটা কীভাবে বানাবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন গাইস? এবং আমার ওয়েবসাইটটাকে রান করি, এটা আমরা এর পাশে রাখি, এই যে গেট বুস্টার, তাহলে আমার পাশাপাশি সব কিছু থাকবে, বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা একদম ফাঁকা। আমাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য বেটার ওয়ে হচ্ছে আমি যদি থিমসে যাই, আমরা থিমসে গেলে এটা প্রবলেম আছে, এক্সপোতে যাই। এক্সপোতে গেলেও দেখবেন আপনি অনেক থিম টিম পাইতে পারেন, দেখতে পারেন অনেক কিছু রিসোর্স পেতে পারেন। যেমন আমি এখানে যদি যাই, এটা একটা ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন, এইরকমও যদি একটা ওয়েবসাইট বানাই, তাই না? তারপর এখানে কিন্তু সাইন আপ, অ্যাবাউট, প্রাইজিং অনেক কিছু বলা আছে, যেমন সাইন আপ বাটনের কথা বলছে। এখানে দেখেন এটি ইন্টারফেসটা হচ্ছে এরকম, বুঝতেই পারতেছেন যে কিভাবে কি করতে হবে। এখানে এরকম কিছু কন্টেন্ট দেওয়া আছে, এগুলো কিন্তু এক একটা ইমেজ, এটাও কিন্তু একটা আচ্ছা, এখানে কার্সার রাখলে এরকম ট্যাবিং হচ্ছে। এই ধরনের জিনিসও বানানো যায়, আমরা হয়তো এই ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো পরে করব। আমরা সাইন আপ ফর্মের কাজ করি প্রথমত। তো এই সাইন আপ ফর্মটা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমি যদি এখানে গুগল করি লাইক সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্ম হলে কি হবে, আমরা অনেকগুলো ডাটা ইনক্লুড করতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো। এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, যত লম্বা হবে, যত ডাটা ইনপুট দেওয়ার অপশন থাকবে, তত বেশি বুঝতে পারবো বা শিখতে পারবো। এখানে ফর্ম দেখেন এরকম, এখানে ফর্ম দেখেন এরকম। আমরা এরকম ফর্ম বানাবো তার আগে আমরা উপরের স্ট্রাকচারটা তৈরি করি, মিনস আমরা মেনুর কাজটা করি। এই জায়গাটা কম্পোনেন্টসে যাব, আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপেজের ওয়েবসাইট কিভাবে বানায়। এই জায়গাটায় ন্যাপসে যাই, যাওয়ার পর ন্যাপসে গেলে কি হবে, আপনার নর্মাল মেনু পাবেন, এগুলো আমরা ইউজ করব, তবে আমরা ন্যাপ বার ইউজ করি সবার আগে। এবং এইখানটায় এই মেনুটাকে কপিট করি, দেন এখানটা অ্যাড করি। অলরেডি আপনার নোন এটা কি কাজ করে। এবং আমি যদি ওয়েবসাইট ভিজিট করি এখন, রিলোড, আমরা মেনুটা পাচ্ছি। এটাকে আরও সুন্দর করতে হবে, রাইট? সো সুন্দর করার জন্য আমরা এটা ডার্ক করব, ডার্ক বলার জন্য এখানে ডার্ক দিই, তাহলে আমরা ওয়েবসাইটে এটা ডার্ক হবে, কিন্তু আমরা কন্টেন্ট ডার্ক হয়নি, মানে কন্টেন্ট ডার্কের মধ্যে হোয়াইট হয়নি, এই জন্য আমাকে এখানে লাইটে হোয়াইট ডার্ক বলতে হবে, এতে সে বুঝবে যে ডার্কের মধ্যে কন্টেন্টগুলো লাইট করতে হবে। আমরা এখানে একটা লোগো দিব, তো লোগোর জন্য আমরা ডাউনলোডসে যেতে পারি, এখানে একটা লোগো আছে অলরেডি, এই লোগোটা ইউজ করতে পারি, কারণ এটা, সরি, এটা তো একটা সফটওয়্যার, ইউজ করা যাবে না। আচ্ছা, আমি এটা লোগো ইউজ করতে পারি, এটা সুন্দর, বা এটা ইউজ করতে পারি, এটা হোয়াইটের মধ্যে ডার্কের মধ্যে ফুটে উঠবে। তো এটাকে আমি কাট করি, দেন আমাদের প্রজেক্ট ফোল্ডারে, ইমেজেস ফোল্ডারে আমরা এটা লোকেট করি। এই অংশটুকু কপি করে আমরা কোডে যাব, ন্যাপবারের জায়গায় আমরা ইমেজ ট্যাগ দিব এবং ইমেজেস ডিরেক্টরি থেকে আমরা এই ইমেজটা লক করব। দেন আমরা এখানে অল্টার ট্যাগ দিব অবশ্যই, আমি এখানটায় অল্টার ট্যাগ হিসেবে এটা অ্যাড করলাম, ঠিক আছে? সো সেভ করলাম, দেন আমি যদি রিলোড দিই তাহলে আমরা লোগোটা এরকম পাচ্ছি। ক্লিয়ার? ওকে, এখন ফ্লিপ ক্লিক, এটা অনেক বড় সড়ো না, বাই ডিফল্ট বড় সড়ো,
মেনুটাকে আমরা ডান দিকে চাই, সার্চের এই অপশনটা চাই না। যদি এরকম হয় তাহলে আমরা ফর্মটা ডিলিট করে দেব। এবং এটা যদি ডান দিকে চাই আমরা এখানে বলবো এমএল অটো, যাতে ডান দিকে চায়। এবার আমি যদি রিলোড দিই আমরা মেনুটা এরকম পাচ্ছি। লোগোটা অনেক বড়, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, লোগোর সাইজটা অনেক বড়। ন্যাপবার ব্র্যান্ড নামে একটা ক্লাস আছে এবং এই ক্লাসটার মধ্য দিয়ে কিন্তু বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ অনেক রকমের ডিজাইনের কাজ করা আছে। যদি আমি এই ন্যাপবার ব্র্যান্ডে যদি আমি সিএসএস করি, লাইক আমি এখানে বলবো উইথ 200 পিক্সেল, তাহলে কি ছোট হয়? ছোট হওয়া উচিত ছিল না? ইমেজ যদি যাই, ইমেজটা দেখেন অনেক বড়। দেখেন অ্যাঙ্কর ট্যাগ এর কিন্তু উইথের থেকে লোগোটা অনেক বড়। তার মানে কি লোগোটা কি রেসপন্সিভ? নো। যদি কখনো কোনো লোগোকে ইউজ করেন বা ইমেজকে ইউজ করেন, অবশ্যই ম্যাক্স উইথ 100% দিতে হবে, যেটা আমরা এর আগেও শিখেছি। ম্যাক্স উইথ 100%। দেখেন এখন ছোট হয়ে গেল, তার মানে এটা খুবই ম্যান্ডেটারি। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দেয়নি, আমাদের এইখানটায় ইমেজকে বলবো ম্যাক্স উইথ 100%, এটা আমরা সবসময়ের জন্য বলে রাখবো। বুটস্ট্র্যাপ এটা নাই। বুটস্ট্র্যাপ এটার জন্য আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইমেজ ফ্লুইড নামে একটা ক্লাস, কিন্তু আমি সব জায়গায় এই ক্লাসটা ইউজ করতে চাচ্ছি না। আমি যদি এটা ইউজ করি আমার সব জায়গায় ক্লাস ইউজ করা দরকার হবে, কারণ ওটাই তো এই কাজটা করে। তো অনেক জায়গায় আমি একই ক্লাস ইউজ না করে আমি একবারে ওটা বলে দিলাম যে সবগুলো ইমেজে ম্যাক্স উইথ 100% হবে, তাহলে আমাদের সুবিধা না? একটা ট্যাগ ক্লাসগুলো কম ইউজ করা হচ্ছে। এবার যদি রিলোড দেই, সে বড় হলেও আমার ন্যাববার ব্র্যান্ড দিয়ে এটাকে ছোট করব। সো এটা করার জন্য এইখানটায় ন্যাববার ব্র্যান্ডকে কল করি। ইমেজকে আমরা উইথ কমাচ্ছি না, আমরা ডিরেক্ট মেইন যে ক্লাসটা সেটাকে আমরা উইথ কমাচ্ছি। আমি এখানে ফিক্সড করে বলতে পারি অথবা ম্যাক্স উইথ বলতে পারি, আমার ইচ্ছে। 200 পিক্সেল দিই, ডিপেন্ড করে আপনার সাইজ কীরকম চাচ্ছেন সেই অনুযায়ী। আমি এতটুকু দিলাম, এটা আরও ছোট করা যেতে পারে, রাইট? 150, তাহলে আরও ছোট হবে। ডান। এবার আসি, এই মেনুটা যদি আপনার মনে করেন মাঝখানে আনতে, সেইভাবে আনতে পারেন, কিন্তু আমি কিন্তু টার্গেট নিয়েছি এটাকে, বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু আমি এটা বড় মানে ছোট কন্টেনারের মধ্যে আনবো না। যদি কন্টেনার আনতে চান তাহলে যেটা করতে হবে, ন্যাপকে রেখে ভিতরের যা যাবতীয়, ন্যাপটাকে রেখে ভিতরের যা যাবতীয় আছে সব কিছু ডিফ ডট কন্টেইনার দিয়ে যখন ক্লাসটাকে ডিফাইন করবেন এর ভিতরে অ্যাড করে দেবেন। এবার যদি আমি রিলোড দেই, সরি কোথায় রিলোড দিচ্ছি, এখানে যদি রিলোড দিই তাহলে আমরা এরকম পাচ্ছি, সিম্পল, রাইট? এবার আসি যে এইরকম রাখবো কিনা ওইভাবে রাখবো। গাইস বলেন কোনটা বেশি প্রেফারেবল, ছোটটা নাকি বড় উইথ? জাভা স্ক্রিপ্ট আমরা ক্লিয়ার করব নেক্সট ক্লাসে, রাফি। ছোটটা বেটার, বড়টা বেটার? আচ্ছা, বড়র ভোট বেশি, তাহলে আমরা বড়টা রাখি। যদি আমি কন্টেনার ডিলিট করতে না চাই, এটা হতে পারে যে আমরা কন্টেনারটা অ্যাড করলাম কিন্তু আমি চাই না যে কন্টেনারটা চলে যাক, তাহলে এখানে আমরা বলতে পারি কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইড নামে কিন্তু একটা ক্লাস আছে, এর কাজই হচ্ছে আপনাকে 100% উইথ দেবে। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাচ্ছি, রিলোড যদি দেই দেখেন এরকম হচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর কন্টেনার ফ্লুইডে যাই, দেখেন ও কি করে, ওর উইথ দেয় 100% অলওয়েজ। এ কিন্তু কন্টেনারের মতো রেসপন্সিভ করে না যে আমি এত ডিভাইসের উপরে এত পিক্সেল, এত ডিভাইস এত পিক্সেল, এগুলো করে না। তো আমরা এটা ইউজ করি দেখার জন্য। আমরা অন্য কোনো যখন প্রজেক্ট দেবো তখন আমরা কন্টেন্ট ইউজ করে করব, আপাতত আমরা এটা করি। ওকে, এই জায়গাটা যে মেনু দেখছেন এখানে কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের বুঝতে হবে। এই দেখেন এটা ডিসেবল করা আছে, ডিসেবল করার কারণে আমি কিন্তু এখানে ক্লিকেবল না। তো এগুলো এমনি দিয়ে রাখে, ওরা ফরম্যাটিং করে রাখে, যদি প্রয়োজন হয় আপনি ইউজ করবেন নাহলে করবেন না। সো এখানে লিঙ্ক করা আছে, এখানে দেখবেন এসআর অনলি দেওয়া আছে। এসআর অনলি মানেই হচ্ছে ডিসপ্লে নান, অর্থাৎ এটা দেখাবে না। তো এটা কেন দিয়েছে? এটা দিয়েছে হচ্ছে কারেন্ট আছে, এটা ডিজাইনার বা ডেভেলপারদের এটা বোঝানোর জন্য যে এটা আসলে যে কারেন্ট মানে এখন অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ ক্লাসের জন্য দেখায়। তো আমি এটাকে তুলে ফেললেও কোনো সমস্যা নেই, অলরেডি কিন্তু দেখাও না। অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে, হোমটা কিন্তু লাইটেড, এটাকে বোঝাচ্ছে। তো আপনি যদি এখানে অ্যাক্টিভটা এখানে না দিয়ে যদি এখানে দেন তাহলে এ কিন্তু অ্যাক্টিভ হবে, লিঙ্কটা, এটা বুঝতেই পারতেছেন এটা কি কাজ করে। তো আমরা ইনিশিয়ালি যেটা আছে সেটা থাকবে হোম পেজে, এবং এটা হোম পেজ না তার মানে কি আমাকে এখানে বলতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল, রাইট? এবং এইখানটা যে আমার লোগো আছে, লোগোটা ক্লিক করলে কি হয়, হোম পেজে যায় না, এখানে আমাকে বলতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবং এখানে লিঙ্ক করা আছে, লিঙ্ক নামে একটা মেনু আছে, আমরা এখানে যত্রতত্র দিয়ে দিই। যেমন হচ্ছে আমি এখানে বলতে পারি হ্যাশট্যাগ থাকবে আপাতত,
আমি এখানে বলতে পারি ব্লগ। তারপর এখানে ড্রপ ডাউন মেনু আছে, আমি এখানে বলতে পারি পেজেস। তারপর এখানে বলতে পারি যে পেজেস বলতে অ্যাবাউট আস, এরকম একটা নাম দিলাম, আওয়ার টিম। ডিভাইডার দরকার হবে না, ডিভাইডার মিন্স ক্লিক করলে দেখবে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডিভাইডার। তো আমি এটাকে তুলে ফেলি, এখানটা সামথিং এলস এয়ার আছে, সমস্যা নাই। আমরা আরও কিছু মেনু বানাবো নিচের দিকে। আমরা এখানে বলবো সার্ভিসেস, তারপর সরি সার্ভিসে দেওয়ার পরে আমি কপি পেস্ট করি, এখানটা বলবো কন্ট্যাক্ট আস, যেটা আমাদের দরকার আছে, কন্ট্যাক্ট আস অথবা সাইন আপ। সো আমরা এখানে কন্ট্যাক্ট দিলাম, সাইন আপ অপশনটাও দিই, বেটার হয়। তো আমরা এখানে বলবো সাইন আপ। আমরা কোনো ড্যামো দেখবো না, কিন্তু আমরা নিজেদের মতো করে করব। এইখানটা যদি সাইন আপ করবো, সাইন আপ রেজিস্ট্রেশন কিন্তু একই জিনিস। আর সাইন ইন বলে না, সাইন ইন আর লগ ইন কিন্তু একই জিনিস, মানে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করছে ট্রেন্ড অনুযায়ী, যাতে শুনতে ভাল লাগে, করতে ভাল লাগে কাজটা। আমি এখানে বলবো সাইন আপ নামে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব, বুঝা গেছে? বা অন্য কোনো নামেও করতে পারেন। এই ফাইলটা আমরা এখানে নিউ ফাইল হিসেবে সেভ করে এখানে দিয়ে দেব, বুঝা গেছে? তার মানে আমার দুটো ফাইল হলো। আরও যদি চাই, সার্ভিস নামে একটা ফাইল ক্রিয়েট করব, সার্ভিস ডট এইচটিএমএল। এবং এই সার্ভিস নামে ফাইলটাও আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব এই নামে। আই হোপ যে সবাই বুঝতে পারছেন কি করছি। এবং কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করব, কন্ট্যাক্টর স্টেবল। এতে কি হচ্ছে, আমার মাল্টি পেজের একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, কিন্তু প্রতিটা পেজ ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে হবে। একটা জিনিস তো বোঝেন যে একটা ওয়েবসাইটে হিডার এবং ফুটার পার্টটা সব জায়গায় সেম থাকে, তাই না? ওয়েবসাইটে কি এই হিডার পার্টটা এবং ফুটার পার্টটা সব জায়গায় সেম থাকে, সেটা ম্যাটার করে। আচ্ছা, এখন আমাদের এই ওয়েবসাইটের কোথাও যদি কোনো মেনুতে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটে চেঞ্জ করতে হবে, মানে সবগুলো পেজে চেঞ্জ করতে হবে, এটা মাথায় রাখবেন। আর আমাদের এখানটা থেকে কন্টেনার ফ্লোটা তুলে ফেলি, দরকার হবে না। দেন আমি এটাকে পুরোটা কপি করি, এখানটা আমরা পেস্ট করি, এখানটা আমরা পেস্ট করি, দেন এখানে পেস্ট করি, এখানটায় পেস্ট করি, এখানটায় পেস্ট করি। আচ্ছা, এটা তো স্টাইল। আমরা কয়টা বানিয়েছি? চারটা। তাহলে এটা যদি হোম পেজ হয়ে থাকে, আমরা এখানে H1 দিই, হোম পেজ ফর টেস্টিং। এরপর আমরা ডিজাইনে কাজে যাব। আমরা এখানে হোম পেজ দিলাম। কন্ট্যাক্টের জন্য আমরা এখানে বলবো কন্ট্যাক্ট। তারপর হচ্ছে সার্ভিসের জন্য আমরা এখানে বলবো সার্ভিস। দেন সাইন আপের জন্য আমরা বলবো এখানে সাইন আপ। ক্লিয়ার? এখন যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, হোম পেজ, ব্লক আমরা বানাইনি, এই জন্য হ্যাশট্যাগে ক্লিক হচ্ছে, সার্ভিস, কন্ট্যাক্ট, সাইন আপ। বুঝা গেছে? মাল্টিপেজ ওয়েবসাইটটা এইভাবে বানায়। কিন্তু আপনি যখন সার্ভারে তুলবেন বা গিটহাবে তুলবেন বা কোনো একটা ডোমেন হোস্টিং করবেন, সেখানে আপনি যদি ওয়েবসাইট তুলেন, বাই ডিফল্ট কিন্তু index.html রান হয়। এটা সার্ভারের মধ্যে বলে দেওয়া হয় যে ইন্ডেক্স ফাইল পেলেই সে বাই ডিফল্ট রান হবে অ্যাজ এ হোম পেজ বা ফ্রন্ট পেজ হিসেবে। সো আমরা হোম পেজে কাজ করব না, আমরা কাজ করব সাইন আপ পেজে। ক্লিয়ার? এখানটায় শুরু করব। তো সাইন আপ পেজে যাই, এই জায়গাটা আমরা কি করব? প্রথমত এখানে আমরা একটা ডিপ কল করি, বা আমরা একটা সেকশন কল করতে পারি, বা হিডার কল করতে পারি, বেটার হয়। আমরা এখানে বলবো হিটার, এবং এর ভিতরে আমরা একটা ব্যানার সংযুক্ত করব, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। এবং এই জায়গাটায় বলবো যে সাইন আপ অ্যান্ড স্টে উইথ আস, বলতে পারি না? তো আমি এরকম কিছু একটা বলে দিই, খুব ভালোভাবে দেখবেন কি কি করছি। এখন কিন্তু প্রফেশনালি কাজগুলো হবে, সো কোনো এদিক ওদিক করা যাবে না। আর অনেকে দেখা যায় আমি একটা ডিজাইন করি, অন্যজন আপনাদের ভিতরে অনেকে আছেন যারা ডিজাইনটা পুরোটাই চেঞ্জ করে ফেলে, একদম চেঞ্জ। এটা করবেন না। আপনার জাস্ট আপনি কালার কম্বিনেশন চেঞ্জ করেন, মার্জিন প্যাটার্ন চেঞ্জ করেন, নতুন কিছু অ্যাড করেন, কিন্তু আপনার ফরম্যাটিংটার জন্য আমার মতো থাকে, আমি যেটা বলি, সাজেস্ট করি। সো হিডারটাকে কল করব এখানটায়। এবং দেখেন আমি যে ডিজাইনটা করছি এটা এমনভাবে করব, অন্যান্য পেজে যদি আমি হিডার অ্যাড করি, ওই জায়গাটার জন্য এটা ইমপ্লিমেন্ট হয়ে যায়। আর সিএসএস লিঙ্ক তো সব ফাইলেই করা আছে,
রাইট? এটা তো বুঝতেছেন আমি পুরোটাই কপি করছি। আমি হিডারটাকে কল করি, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, অথবা আমরা শুধুমাত্র কালার দিতে পারি, পারি না? এখানে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, খুবই একটা মিষ্টি কালার দেবো। কালারটাও যে একটু ইয়ে করে দেবো তা না, একটা মিষ্টি কালার দিতে পারি। এখানে একটা কালার আমার পছন্দ এই ওয়েবসাইটের, সেই কালারটা ইউজ করতে পারি, এই কালারটা, এই কালারটা দিতে পারি, অথবা আমরা এই কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, এটাই আমরা ইউজ করি। এটা ইউজ বলতে এই কালারটা ইউজ করব। সো ক্লিক, ক্লিক, কালারটা চলে আসছে। সো আমি এখানে ক্লিক করে কালারটা নিব, কালার হেক্সা কোডটা নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো, ডান। কিন্তু ভিতরে কোনো কন্টেন্ট দিয়েছি? দিয়েছি। আমরা উপরে নিচে প্যাডিং করি, আর কন্টেন্ট বোঝার জন্য, সরি, সাইন আপে যাব। H1, এই যে H1টা আছে, H1টাকে নেস্টেড করব হিডারের ভিতরে। H1, তাই না? তো আমরা এখানে নেস্টেড করে বলবো H1 এর ডিজাইনের কাজ করছি এর মধ্যে। আমি এভাবে রাখবো, রাখার পর ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে দেখে কাজটা করব। তো রিলোড যদি দেই, এটা আমরা পাচ্ছি এইভাবে। কিন্তু আমাদের হিডারে এখানে কোথাও ভুল করেছি, সেটা হচ্ছে হিডার কিন্তু ট্যাগ আমরা ক্লাস হিসেবে কাউন্ট করেছি। এবার যদি রিলোড দিই, আমরা কালারটা পাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর হিডার এর কালারটা আমরা দিয়েছি, এটা ওকে ফাইন। আমরা একটু প্যাডিং করব উপরে নিচে। তো আমরা প্যাডিং করব 200 পিক্সেল, ডানে বামে 0, অথবা 150, অথবা 100, ডিপেন্ড করে। দেন আমি এখানে বলবো টেক্সট লাইন সেন্টার। এবার H1 এর কালারটা দিব হচ্ছে হোয়াইট, ট্রিপল এফ, ডান। এখন আমরা ফন্ট সাইজ বাড়াতে পারি 70 পিক্সেল, যেটা একটু বড় সড়ো হবে, দেখতে সুন্দর লাগবে। এবং আমরা সাইন আপটাকে বেশি হাইলাইট করব, এইভাবে করছি। এটা এটাই করতে হবে এমনটা কিন্তু না, বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু বিভিন্নভাবে আপনার কাছে সাজেস্ট করবে করার জন্য। তো যাই হোক, আমরা এটা বানাচ্ছি। এটার জন্য টেক্সট শ্যাডো দিতে পারি। আমরা বক্স শ্যাডো নিয়ে কাজ করেছিলাম, এবার আমরা টেক্সট শ্যাডো নিয়ে কাজ করি। টেক্সট শ্যাডো 0, লেফট রাইট 0 টপ বটমের জন্য, এবং ব্লারের জন্য আমরা পিক্সেল ইউজ করতে পারি। দেখেন একটু কিন্তু ঘোলাটে হয়ে গেছে। আমরা এখানে ব্ল্যাক কালারটা নেব, বুঝতে পারছেন যে একটু ব্লার আসছে বা কিছু একটা হচ্ছে। আমি এমন করে জিনিসটা বানাতে পারি। আচ্ছা, যেহেতু আমরা হেডিং ট্যাগ ইউজ করছি, আমরা এখানে ফন্ট ওয়েট দেই, একটু মোটা সোটা করি, এরকম রাখতে পারি বা এরকম রাখতে পারি। সো এখানে ক্লিক করে আমরা শ্যাডোটাকে একটু হালকা করব, 3D এফেক্ট দেওয়ার চেষ্টা করব, এবং ব্লারটাকে যদি কমাই বেটার বেটার হয়, রাইট? ব্লারটাকে কমাই দিলাম, দেখতে সুন্দর লাগবে। এবার আপনি চাইলে কিন্তু ডানে বামে করতে পারেন, এরকম করতে পারেন। এবার একটু প্রো লেভেলের হচ্ছে না দেখতে? করে করে দেখবেন, একটা আইডিয়া নেবেন, এবং মাইন্ডে রাখবেন যে আমি এতটুকু পর্যন্ত এতটুকু করলে দেখতে ভালো লাগে। এগুলো অভ্যেস করতে করতে, মানে প্র্যাকটিস করতে করতে অভ্যেস হয়ে যাবে, তখন এগুলো আপনাদের মাথার মধ্যে হেডেক মনে হবে না, অভ্যেস হয়ে যাবে। সো এই পর্যন্ত ডান। এখন এখানে আমি একটা সাইন আপ ফর্ম বানাবো, বুঝা গেছে? এখানে একটা সাইন আপ ফর্ম বানাবো। এই ফর্মটা বানানোর জন্য সাইন আপের এইটার নিচে আমরা একটা সেকশন কল করি। দেন আমরা এখানে একটা ক্লাস দিব, নাম দিব হচ্ছে সাইন আপ সেকশন, এবং এর ভিতরে ডানে বামে থেকে অ্যালাইন করার জন্য ডিফ কন্টেইনার দেব, যেটা বুটস্ট্র্যাপ প্রোভাইড করছে আমাকে। ফর চেকিং আমরা এখানে লরেম বলতে পারি, এবং আমরা ওয়েবসাইট যদি ভিজিট করি আমরা কন্টেন্ট এরকম পাচ্ছি। এবং উপরে নিচে গ্যাপিং এর জন্য আমরা চাইলে সাইন আপ সেকশনেও প্যাডিং করতে পারি, অথবা PY5 দিয়েও প্যাডিং করতে পারি, তাই না? যেহেতু আমরা ক্লাস দিয়েছি, আমার এক্সট্রা ভাবে কোনো ক্লাস ইউজ করার দরকার নাই। তো তো এই কারণে আমরা লিখব সাইন আপ সেকশন, এখানে প্যাডিং করব 50 পিক্সেল অনলি, বাড়াতে হলে বাড়াবো পরে, এখন না। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, পারফেক্ট। এখন এর ভিতরে আমরা একটা সাইন আপ ফর্ম বানাবো। বানানোর জন্য কন্টেইনারের ভিতর থেকে আরও ভিতরে যাব। যেমন আমি এখানে প্রথমত বলতে পারি এরকম যে আমরা যদি পুরোটার উপর ব্যাকগ্রাউন্ড কালার দিই সেটা অন্য জিনিস, সেটা অন্যভাবে ডিজাইন করতে হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিব না, খুব সিম্পলি জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য যেটা করতে পারি, আমরা এখানে ডিপ দেই, রো দেই, কলামের কাজ করব, কারণ জিনিসটা আরও ছোট করব। ডিপ দিব,
তারপর আমরা কলাম দেব, ক্লাস কোল, আমরা কোল দিলাম, কেন দিলাম? কলাম ডিভাইড করার জন্য। কিন্তু আমি যদি একটা কলাম রাখি, দ্বিতীয় কোনো কলাম দিচ্ছি না, তাহলে আমার কলাম দেওয়া না দেওয়া কি কথা? সত্যি কথা বলতে, যদি আপনার এরকম হয় যে কোনো একটা সেকশনে একটাই কলাম থাকবে, তাহলে কলাম দেওয়ার দরকার নাই। বাট যদি কলামটা একটাই দিবেন কিন্তু এটাকে একটু উইথ ছোট করবেন, তখন আপনি কলাম দেবেন। যেমন আমি এটাকে বলবো কোল 8, আমার এতটুকু দরকার। কোল 8 দেওয়ার কারণ কি জানেন? একেবারে মোবাইল ডিভাইসেও কোল 8 হবে, কিন্তু এটা আসলে ঠিক হবে? আমার এক্সেল দিয়ে শুরু করা উচিত না, লার্জ ডিভাইস দিয়ে? তাহলে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কি। এখানে আমরা বিজি ডার্ক দিয়ে দিই, কেন? মানে কালারটা দিলে কি হবে, বোঝা যাবে আসলে কি হচ্ছে। এতটুকু হচ্ছে, এটাকে আমরা মাঝখানে আনবো। অলরেডি আমরা নোন যে আমাদের জাস্টিফাই করতে হবে। এখানে আমি বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কি হবে, কন্টেন্টটা মাঝখানে চলে আসবে। তো রিলোড যদি দেই, দেখেন মাঝখানে চলে আসলো। কেন আসলো? কারণ আমি এখানে 8 দিয়েছি, 12 কলামের 8 ভাগ নিয়ে আছে, এখনো 4 কলাম বাকি আছে, যেটা ডান দিকে ছিল ওইটাই কিন্তু ডানে বামে ভাগ করে মাঝখানে সেন্টারাইজ করে এই কলামটা। সবাই এতটুকু বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন? সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলবেন। বলেন। না, যদি আপনি রেসপন্সিভ মিন্স হচ্ছে সবসময় যে বুটস্ট্র্যাপ ইউজ করে রেসপন্সিভ করতে হয় এমন না, আপনি চাইলে র কোডিং করে করতে পারেন। নট এ বিগ ডিল, খুব সিম্পল, কঠিন কিছু না। সো আমরা এই যে বুটস্ট্র্যাপে যে কলাম ইউজ করছি, এটা জাস্ট হচ্ছে লেআউটগুলোকে রেসপন্সিভ করার জন্য। কিন্তু এই যে ফন্টটা যে দেখতে পাচ্ছি এত বড় সাইজ, আপনি একটু ইমাজিন করেন, আপনি যদি মোবাইল ডিভাইসে দেখেন একটা ওয়েবসাইট এবং এত বড় সাইজের একটা যদি টেক্সট থাকে, দেখতে কেমন লাগবে? এইটা কিন্তু বুটস্ট্র্যাপ করে দেবে না, আমাদের কাস্টম মানে মিডিয়া করে কাজ করে এটাকে সাইজটা ছোট করতে হবে। তখন আমরা কিন্তু কাস্টম সিএসএসও করব, স্টেপ বাই স্টেপ এগুলো বুঝবো। কাস্টম সিএসএস বলতে মিডিয়া করে রেসপন্সিভের কাজটাও করব। তখন আপনি নিজে নিজে বুঝে যাবেন যে আসলে বুটস্ট্র্যাপ দরকারটা কেন, আর বুটস্ট্র্যাপ ছাড়াও আপনি করতে পারবেন কিনা, সেই অ্যাবিলিটি আপনার হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা এই জায়গাটা যাওয়ার জন্য। এবার আসি, কোল এক্সেল 8 দিলাম, এর ভিতরে এইখানটায়। হুম, বলেন। কোথায়? আমি এটা অলরেডি টেস্টিং করে দেখিয়েছি। মনে করেন আমি সার্ভিস পেজে আসি, তো এখন আমি হোম পেজে যাব, তাহলে কোথায় ক্লিক করব? আমি হোম পেজে যেতে চাই, নিশ্চয়ই আমাকে এই লোগোতে ক্লিক করতে হবে অথবা হোমে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। সো এখন আমি সাইন আপে যাই। এইখানটায় আমাদের ফর্ম তৈরি করতে হবে। ফর্মের ইনপুট দেওয়ার জন্য ফর্ম ট্যাগ মাস্ট লাগবে, ফর্ম নামে একটা ট্যাগ লাগবে। এগুলো সবগুলো ডিজাইন করা আছে ফর্মসের ভিতরে, কিন্তু আমি ম্যানুয়ালি দেখাবো, না হলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সো ফর্মটা কেন দিচ্ছি? কারণ যে আমার ওয়েবসাইটে যখন সাইন আপের একটা ইনপুট থাকবে বা এরকম একটা ইনপুটের অপশন থাকবে, এখানে আমি ডাটা দিচ্ছি, ইউজার নাম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, এবং আমি যখন সাইন আপে ক্লিক করব, এই ডাটার ইনফরমেশনগুলো কি হয়, রিকোয়েস্ট যায় সার্ভারে, এবং ওখান থেকে কিন্তু আমার ডাটাগুলোকে সাইন আপে রূপান্তর করে, যে আমি আসলে রেজিস্ট্রেশন করছি বা সামথিং কিছু একটা। তো আমার ডাটাগুলো পাঠানোর জন্য যে প্রসেসটা মেনটেন হচ্ছে, সেইটাই ফর্ম ট্যাগ দিয়ে করা হয়। অর্থাৎ ফর্ম ট্যাগটা অ্যাকচুয়ালি ডায়নামিক কাজের জন্য ইউজ করা হয়। এখানটায় ফর্মে দুটো অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন, কোন ফাইল থেকে রিডিরেক্ট হবে বা ডাটাগুলো পাস হবে সেটা। অ্যাকশনটা যদি ফাঁকাও রাখা হয়, তাহলে ডায়নামিক্যালি এই পেজের মাধ্যমে এই কাজটা করা হয়। সেটা আমরা ব্যাক এন্ড পার্ট যখন যাব, যখন আমরা পিএইচপি শিখবো, তখন আমরা এগুলো দেখবো। আর এখানে দেওয়া হয় মেথড, মেথডে পোস্ট অথবা গেট মেথড ইউজ করা হয়, পোস্ট অথবা গেট। তবে আমাদের ইনিশিয়ালি এগুলো লাগবে না, এগুলো আমরা পরে বুঝবো। জাস্ট আপাতত একটা ধারণা দিলাম। এবং এইখানটায় আমি যদি কোনো ইনপুট দিতে চাই, কোনো ডাটা যদি ইনপুট দিতে চাই, লিখতে হবে ইনপুট, এবং আমি ইন্টার দিলাম। দেওয়া মাত্র আমাকে এরকম একটা ট্যাগ দিয়ে দিবে। তবে এই ট্যাগটা কোনো এন্ডিং নাই, এরকমই কিন্তু কোনো এন্ডিং নাই। এবার এখানে দুটো অ্যাট্রিবিউট দেখাচ্ছে, একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে নেম। টাইপ হচ্ছে আপনার ফরম্যাটটা কি, অর্থাৎ যে আপনি ডাটাগুলো দিচ্ছেন
এটার আসলে ইনপুটের টাইপটা কি, আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, মেইল অ্যাড্রেস দিচ্ছেন, নাকি টেক্সট এরিয়া, কোনো মেসেজ দিচ্ছেন, নাকি কোনো নাম দিচ্ছেন, ওইটাকে আইডেন্টিফাই করা হচ্ছে টাইপ। নেম হচ্ছে এই অ্যাট্রিবিউটে কি করে, আপনি যে ইনপুট দিয়ে বাটনে ক্লিক করে বলবেন সাইন আপ বা সাবমিট বা সেন্ড করছি, এই নামের মাধ্যমে ইনপুটে যে ডাটাটা দিচ্ছেন সেটা কি করে ধারণ করে ফর্মের মাধ্যমে সার্ভারে পাঠায় দেয় বা রিকোয়েস্টটা পাঠায় বা ডাটা সেন্ড করে। তো ন্যাম অ্যাট্রিবিউট কিন্তু ডাইনামিক কাজের জন্য সেটা আমাদের দরকার হবে না, বাট এই এডিটরের মাধ্যমে অটোমেটিক্যালি সে চলে আসে, কারণ এটা সবসময় লাগেই যদি আপনি ফর্ম বানান। টাইপে আমরা যদি এইভাবে রেখে রান করি, তাহলে আমরা টাইপে এই অংশটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এই জন্য এই অবস্থা। এটা আমরা তুলে ফেলি, রিলোড যদি দিই আমরা ইনপুটটা এরকম দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি কিছু লেখেন সেটা আপনি দেখতে পাবেন। সিম্পল, বুঝাতে পারছি জিনিসটা? নট এ বিগ ডিল, খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, এখন আমি এই জায়গাটায় যদি এটা 100% উইথ করতে চাই, বুটস্ট্র্যাপ একটা ক্লাস দেয়, নাম হচ্ছে ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোল। এই ক্লাসটা দিলেই এর উইথটা 100% উইথ হবে, অর্থাৎ আমার কলামের যতটুকু উইথ ততটুকু উইথ কভার করবে। এখন আপনি অনেক জায়গায় দেখেন যে পাশাপাশি দুটো কলাম থাকে, দুটো ইনপুট থাকে, সেই ক্ষেত্রে আপনার তো রেসপন্সিভের জন্য বা পাশাপাশি কলাম, দুটো কলাম ইউজ করে করে করা হয়। আমি দুই ধরনের জিনিসই আপনাদের দেখাবো একই জায়গায় একই প্ল্যাটফর্মে, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। সো এই জিনিসটা করলাম। আর এই ইনপুটের ভিতরে আমরা কোনো টাইপ দেইনি, অর্থাৎ আমি যে ইনপুট দিব সেটা আসলে কি, টাইপ অনেক রকমের হয়। আমরা এই যেটা দিব হচ্ছে টেক্সট। তো এইখানটায় রিলোড দেই, দিলে আমরা ইনপুট দেবো। এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ইনপুট থাকে, তো ইনপুটে আসলে কি দিব সেটা বলতেছে, বলে আপনি বুঝবেন যে আসলে ইনপুটে কি দেওয়া উচিত, কি চায় সে। এটার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে লেভেল, লেভেল ইউজ করতে পারেন। আপনি বলতে পারেন ফুল নেম, আপনি ফুল নেম চাচ্ছেন তার কাছে, এটা আমি লেভেলে দিয়ে দিলাম রিলোড, তাহলে সে বুঝবে যে এই ইনপুট বক্সটা হচ্ছে ফুল নেম দেওয়ার জন্য, রাইট? সো আমি যদি চাই যে আমি এটা ইউজ করব না, তাহলে এই ইনপুটের ভিতরেই আমি একটা সিস্টেম করতে পারি। আপনি অনেক জায়গায় দেখবেন যে ভিতরেই থাকে, ভিতরেই লেখা থাকে ফুল নেম। এটা করা হয় প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার। এবার আমি যদি বলি ফুল নেম, তাহলে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা কী করে, আমার ভিতরে ফুল নেমটা দেখায়। ইভেন আমি যদি লিখি ওটা ভ্যানিশ হয়ে যাবে। সিম্পল। সবাইকে বোঝাতে পেরেছি জিনিসটা? সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, গ্রেট। আচ্ছা, এখন আমরা ফুল নেম এবং এখানটায় ফুল নাম দিয়েছি, যে কোনো একটা দিতে হবে, দুটো না। মানে দুটো দিলে আসলে জিনিসটা আসলে দেখতে ভাল লাগে না। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দুটো দেয়। ফুল নাম এটা দিচ্ছে আর নিচে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ইন্টারিয়র ফুল নাম। জি, বামেই তো আছে। তাহলে কিভাবে করবেন বলেন? কিভাবে করবেন? পাশাপাশি দুটো ইনপুট দিচ্ছেন, কিভাবে করবেন বলেন? আপনি যদি ইনপুটটা বামে দিতে চান, আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি কেন? বুটস্ট্র্যাপ শিখতেছি তো ওটার জন্য। এবং আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনাদের সাইন আপ ফর্মটা দুইভাবে দেখাবো, তার মধ্যে এটা একটা পার্ট যেটা আপনি কোশ্চেন করলেন। এবং এটা করার জন্য আপনি চাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা বামে থাকবে, ইনপুটটা ডানে থাকবে। তাহলে আমরা কন্টেইনার ফ্লেক্স যে করছি কিসের জন্য? ফ্লেক্সের মাধ্যমে তো আপনি ডানে বামে করতে পারেন কলাম দিয়ে, পারেন না? পারবো। সিম্পল, কোশ্চেন আপনার অ্যান্সারই আছে। ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে মনে হয় না কারো কোনো কোশ্চেন থাকার কথা। আর আমি তো আপনাদেরকে সাপোর্টটা দিবই, হেল্পটা করবই, বুঝাই দিব। সব জায়গায় যে আপনি রো কলাম দিয়ে করতে হবে এমনটা কিন্তু না। আপনি যদি এখানে একটু তাকান, ইনপুট গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে গেলেই কিন্তু আপনি অনেক ডাটার ইনফরমেশন পাবেন। অনেক ওয়েতে জিনিসগুলো দেখানোর চেষ্টা করে। আপনাদের কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এগুলো যদি আপনি নিজে রিসার্চ করেন। এবং লাস্ট ক্লাসে আমি এগুলোর লিস্ট দিয়েছিলাম যে কোনগুলো আপনাদের নিজে থেকে দেখা উচিত। সেগুলো যদি দেখতেন তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হতো। সো এই যে দেখেন এক লাইনে চলে আসছে, তারা কিন্তু ফ্রম ইনলাইন দিয়ে করেছে, এই ক্লাসগুলো ইউজ করেছে। আপনাকে জানতে হবে কোথায় কোন ক্লাস দিতে হবে।
আপনাদের যদি কনফিউশন তৈরি হয় যে ফ্রম ইনলাইন দিব না, অন্যভাবে করব, সেটা আপনি করতে পারেন। কন্টেনার, রো, কলাম, এক্সেল, এলজি এটা দিয়েও করা যায়। এমনটা না যে ফর্মের ভিতরে এটা দিয়েই করতে হবে। সো গাইস, এখন আমরা ফুল নেম দিলাম, আমরা লেবেল দিয়ে দিয়ে করব, মাঝখানে এটা আমরা অন্য কিছু দেই, কারণ আমাদের শেখার জন্য বেশি বেশি করে দিতে হবে। তো আমি এখানে বলবো টাইপ ইয়োর ফুল নেম বলতেই পারি। যদি এরকম হয় যে আমরা বলছি যে ফার্স্ট নেম, বলতে পারি না যে ফার্স্ট নেম, আর এখানে বলবো টাইপ ইয়োর ফার্স্ট নেম, এরকম হতে পারে যে প্রথম নামটা আমি চাচ্ছি এখানে, কিন্তু দ্বিতীয় নামটা ডান দিকে চাচ্ছি। এমনটা হলে তখন কি করবেন? এই যে ফর্মের ভিতরে যেটা দিচ্ছি এটা আমার রো এর মধ্যে অ্যাড করতে হবে তখন পুরো জিনিসটা। কিভাবে করব? এটাকে আমরা এক্স করি, মানে কন্ট্রোল এক্স ক্লিক করলাম, করার পর এখানে ডিপ দিয়ে বলবো কোল। দেখেন আমি কিভাবে কাজটা করছি, এর ভিতরে আমি এটাকে অ্যাড করে দিই। তাহলে আমার কলামটা হলো না? কলামটা হলো। যেহেতু কলাম দিয়েছে আমার ফ্লেক্স করতে হবে না। এই ফর্মের ভিতরে আমরা ক্লাস দিয়ে বলতে পারি ফ্লেক্স, সরি রো দিতে পারি। বুঝা গেছে? তো কলামের আমি বলতে পারি এক্সেল 6। তাহলে আমার জন্য রিলোড দিলে ছোট হয়ে যাচ্ছে। সবাই এটা বুঝছি নাকি বুঝি নাই? বলেন তো একবার, এটা বুঝছি না বুঝি নাই? আমরা একটা রোয়ের কিন্তু কলাম দিয়েছি কোল এক্সেল 8, ভিতরে আবার ওটাকে ওই কোল এক্সেল 8 এর ভিতরে অংশটা 100% উইথটাকে দুভাগ করব, এই জন্য আমরা রো দিয়ে কোল এক্সেল 6 দিলাম, এক্স্যাক্টলি কোল এক্সেল 6 আবার দিলাম। তাহলে ডাবল হলে কি হবে? পাশাপাশি দুটো হয়ে যাবে। ইচ্ছে মতো আপনি এরকম কলাম করতে পারবেন। তাহলে এটা ফার্স্ট নাম হলে এটা লাস্ট নাম হবে। তাহলে আমি এখানে বলবো লাস্ট নাম, এখানে বলবো ইয়োর, বলতে পারি সার নাম। সার নাম, এখন সার নাম কোত্থেকে আসে? আমি কন্ট্রোল শিফট এন ক্লিক করি, দেন আমি যদি বলি ফেসবুক, সার নাম কি একটু বলেন তো, কেউ কি জানেন? এখানে দেখেন সার নাম, আচ্ছা আমি বানান ভুল করেছি, এটা একসাথে লিখতে হবে। সার নাম। সো তাহলে আমি এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি, জিনিসটা আরো সুন্দর হবে, রাইট? রিলোড যদি দেই এভাবে আসলো। বা আমরা যদি এরকম টার্গেটও নেই যে আমরা ফেসবুক বানাবো, সেটাও আমরা করতে পারি খুব ইজিলি, নাকি? যাই হোক, আমরা এটাকে ক্লোজ করে দিই। এবার আমরা নিচের দিকে আর একটা অপশন বানাবো, সেটা কি? আহ, এরপরে কি দেওয়া যায়? ইমেল অ্যাড্রেস, রাইট? সবাই আছি ক্লাসে? শুনতে পাচ্ছি? ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা এইখানটা একটা ইমেল অ্যাড্রেস দিব। তো আমরা এইখানটা লেবেল দিই, লেবেল, লেবেলে আমরা বলবো ইমেল অ্যাড্রেস, এবং নিচে আমরা ইনপুট দেব। যদি আমরা ইনপুট দেই তাহলে আমাদের বলতে হবে ইমেল, টাইপ হবে ইমেল। ইমেল কেন হবে বলেন তো? কারণ আমি যে অ্যাট দ্য রেট অফ লিখি, ডট কম লিখি, আপনারা অনেক সময় দেখবেন যে যদি আপনি অ্যাট দ্য রেট অফ না দেন, ডট কম না দেন, তাহলে ভুল ধরে, বলে যে তোমার ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড। এবং এটা কেন ট্র্যাক করে, কিভাবে ট্র্যাক করে? এটা হচ্ছে ইমেল টাইপের মাধ্যমে ট্র্যাক করে, সে বুঝতে পারে। এখানে আমরা প্লেস হোল্ডার দিব, টাইপ ইয়োর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ওকে। এবং আমি যদি এবার রান করি, এরকম পাচ্ছি, জিনিসটা সুন্দর হয়নি। এখানে আমরা একটা ক্লাস দিতে হবে ফ্রম কন্ট্রোল, যেটা আমরা এর আগেও দিয়েছিলাম, এটা আমরা অ্যাড করলাম। এবার যদি রিলোড দিই তাহলে আমরা এরকম পাচ্ছি। কিন্তু দেখেন ও একটু ভিতরে, এ কিন্তু বাইরে, কেন বলেন তো? কারণ কলামের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, আমরা কিন্তু কলাম এখান দিয়েই নিই, রাইট? তাহলে আমাকে কলাম দিতে হবে এই পোর্শনটুকুর জন্য। আমরা এখানে ডিপ দিব, কোল ইউজ করি, এখানে আমরা অবশ্যই কোল এক্সেল ইউজ করছি। আমরা এখানে 12 দিব, 12 দিয়ে এটা ইনপুটটা অ্যাড করলাম। যদি আপনি না দেন তাহলে কোনোটাই দেওয়ার দরকার নেই, মানে পাশাপাশি দিচ্ছি বিধায় কিন্তু এটা দিচ্ছি। ক্লিয়ার সবার? অন্তত এটা বুঝেছেন যে আমরা কিভাবে কাজটা করছি। এবং এর নিচে আমরা যদি আরও ইনপুট দিতে চাই, যেমন আমি চাচ্ছি যে এখানে ইয়োর জেন্ডার থাকবে। তো ইয়োর জেন্ডার দেওয়ার জন্য আমরা এখানে কপি পেস্ট করে নিচের দিকে, এবার আমি পাশাপাশি রাখতে চাই দুটো জিনিস। একটা হচ্ছে, আচ্ছা আমি 12 করে রাখি, পরে দেখা যায় কি হয়।
এখানে আমরা বলবো সিলেক্ট ইওর জেন্ডার, এরকম বলতে পারি না, সিলেক্ট ইওর জেন্ডার। তাহলে ইনপুটে আমরা কি দেব, টাইপ হবে কি, এখানে প্লেস হোল্ডার হবে না গাইস, এটা আমি তুলে ফেলি, দেখেন কি বানাই। যখন আমরা জেন্ডার নিয়ে কথা বলবো তখন আমরা দেখি না রেডিও বাটন থাকে, মেল ফিমেল আদার, তো আমরা টাইপে দিব হচ্ছে রেডিও। ক্লিয়ার? যখন আমরা রেডিও দিলাম, রিলোড দেন, দেখেন একটা রেডিও বাটন চলে আসছে। এখন এইখানটায় আমরা এর পাশে দিব হচ্ছে মেল, তাহলে দেখবেন মেলটা চলে আসবে। তো এটা জিনিসটাকে ডেকোরেট করার জন্য একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এইখানটায় লেবেল দিব না, এখানটায় লেবেল দেবো না, লেবেল দেবো হচ্ছে এটাতে। তো এটাকে আমরা এখানে অ্যাড করি, এই জায়গাটায় বলি মেল, আর সিলেক্ট ইউর জেন্ডার এই অপশনটা আমরা উপরের দিকে অ্যাড করি, এখানটায় আমরা কন্টেন্টটা দিয়ে দিই। কারণ লেবেলটা কিন্তু খুবই দরকার ইনপুটের জন্য, কেন দরকার একটু পরে বুঝবেন। এবার যদি রিলোড দিই, দেখেন জিনিসটা কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, বাট কিছু একটা হচ্ছে, সেটা আমি বলছি। মেল দিলাম, আমি চাচ্ছি সিলেক্ট ইউর জেন্ডার উপরে থাক, তাহলে এই টাইপটা এখানে যদি আমি বলি ক্লাস উপরেরটার মতো ফ্রম কন্ট্রোল যদি দেই, তাহলে কি হয়, রিলোড দেন, দেখেন সে কিন্তু একাই বিশাল বড় একটা উইথ নিয়ে বসে আছে, কারণ ফ্রম কন্ট্রোলের কাজই হচ্ছে 100% উইথ নেওয়া। এইটাকে ঠিক করার জন্য আমরা এখানে যাব, ফ্রমসে যাব, যাওয়ার পরে স্ক্রল করেন, অনেক জায়গায় দেখবেন রেডিও বাটন দেখতে পাবেন। রেডিও বাটনটা কীভাবে অ্যাডজাস্ট হয় দেখেন নিচে নিচে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য ডিপ ফ্রম চেক, তার মানে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে যেটার মাধ্যমে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়, মানে বুটস্ট্র্যাপ এটা করে দেয়। তো আপনারা যে আমি জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনাদের কাজ হচ্ছে জিনিসটা একবারে কপি পেস্ট করে কাস্টমাইজ করা। তবে নামের ক্ষেত্রে এখানে যে কিছু নাম দেওয়া আছে, কোনটা কেন কিসের জন্য দিচ্ছে সেটা জানা দরকার, দ্যাটসে কিন্তু আমি ম্যানুয়ালি কাজগুলো করছি। এই ফ্রম চেক এই ওয়ার্ডটা ইউজ করব, এটা ইউজ করব কোথায়, আমাদের এই যে ইনপুটটা যে দিচ্ছে এভাবে, এটা একটা ডিভের মধ্যে রাখবো, বোঝা গেছে? তো এসপ্যানটা উপরে দিচ্ছি শুধু বোঝার জন্য যে সিলেক্ট ইউর জেন্ডার এই নামটাকে হাইলাইট করছে বা এটা বোঝাচ্ছে। ওকে, আমরা যেটা করব এখন, এখানে একটা ডিভ ক্রিয়েট করব, তারপর একটা ক্লাস ক্রিয়েট করব, আমরা ফ্রম চেকটা দিয়ে দেব, এই জিনিসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই। যদি তাই হয় আমরা ইনপুট দেখব এইরকম, এখনও কিন্তু ঠিক হয়নি, আচ্ছা এটা ঠিক না হওয়ার কারণও আছে, এটা আমরা এখান থেকে সরাইনি। রিলোড যদি দেই, আমার অ্যালাইনমেন্ট দেখেন কীরকম আসছে। এক্স্যাক্টলি আমরা আর একটা ফ্রম চেক দিব যাতে নিচে নিচে আসে, একটা হবে ফিমেল, একটা হবে আদার, বোঝা গেছে? কিন্তু বাম দিকে স্পেস কেন, যদি তাকান এখানে, এখানে দেখবেন ক্লাস দেওয়া আছে ফ্রম চেক ইনপুট, তার মানে কি এটা দিয়ে নিশ্চয়ই ডিজাইন করা আছে। এই ক্লাসগুলো আমরা ইউজ করতে হবে প্রত্যেকটা ইনপুটের ভিতরে, এই ইনপুট এই ইনপুট এই ইনপুট। আমি স্টেপ বাই স্টেপ করছি, যদিও ডিলে হচ্ছে, বাট এটা জানা দরকার বা বোঝা দরকার। যদি আমি এটা দেই তাহলে কাজটা কি সেটাও দেখা দরকার, দেখে সরে আসলো, বোঝা গেছে জিনিসটা? তার মানে আমার ইন্সপেক্ট এলিমেন্ট করলে জিনিসটাকে কাস্টমাইজ করার জন্য আমার এই ক্লাসগুলো কি কাজ করে, ক্লিক করলে দেখেন রিলেটিভ বলছে, ডিসপ্লে ব্লক বলছে, প্যাডিং লেফট বলছে, সে একটা প্যাডিং করে দেয় বাম দিকে। আবার এই ক্লাসটা কি করে, বাম দিকে যে প্যাডিংটা আছে মার্জিন করে আবার কি করে অ্যাডজাস্ট করে দেয়, মানে সরায় ফেলে, এবং উপরের দিকে একটা স্পেস তৈরি করে। ওকে ফাইন, জিনিসটাকে আরও অর্গানাইজ হতে সাজাবো আমরা আস্তে আস্তে। এখানটা দেখবেন লেগে লেগে যাচ্ছে না ইনপুটগুলো, এই ইনপুটে কিন্তু বাই ডিফল্ট একটা স্পেস থাকে নিচের দিকে, মার্জিন বটম করে, ওটা বলা ফ্রম গ্রুপ, ওইটা আমরা ইউজ করছি না এখানে। বাট প্রত্যেকটা ইনপুটের নিচে একটা স্পেস তৈরি করা উচিত, যেমন এই কোল এক্সেল এখানটায় এখানটায় এই জায়গাটায় প্রত্যেকটাতে আমরা মার্জিন বটম করব, MB3 দেই, যাতে মার্জিন বটমে হালকা একটা স্পেস পায়। বুঝতেই পারছেন কি হলো? ওকে, মেল ফিমেল আদার এটা যদি আমরা নিচে নিচে না দিয়ে ডানে বামে দিই সেটা আপনারা করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে ডান দিকে আরেকটা কলাম থাকবে চেক বক্সের। কেন, আমি এটা যদি অ্যালাইন করি এক লাইনে তাহলে কি করতে হবে, এই যে দেখেন অ্যালাইন করছে, তখন আমাকে বলতে হবে ফ্রম চেক ইন লাইন, আমরা দিচ্ছিলাম ফ্রম চেক, এখন দিতে হবে ফ্রম চেক ইন লাইন, তাহলে এক লাইনে চলে যাবে, বুঝা গেছে? সো নট এ বিগ ডিল, নট এ বিগ ডিল, খুব সিম্পল। আমি এটাকে ইউজ করি ফ্রম চেকের সাথে।
সো ফ্রম চেক যেখানে দিয়েছিলাম, যেমন আমি এখানে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম, এখানটা আমি অ্যাড করে দিই, তাহলে পুরো ইনপুটটা অ্যালাইন হয়ে যাবে, মানে ফ্লেক্সের মতোতে কাজ করে। বাট আমাদের নিচে নিচে রাখাটা বেটার, দেখতে সুন্দর লাগবে। এবং আমরা যখন ফর্ম দেখি, আপনি দেখবেন যখন আমি মেলে ক্লিক করি, ফিমেলে ক্লিক করি অথবা আদারে ক্লিক করি, তখন কি হয়, রেডিওটা চেকড হয়। এখানে দেখেন ক্লিক করলে চেকড হচ্ছে, কিন্তু তিনটাই কি চেকড হবে? আপনি কি মেল ফিমেল আদার সবগুলাই? নিশ্চয়ই না। সো আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই জন্য প্রত্যেকটা ইনপুটের কমন নাম তৈরি করতে হবে গাইস। কমন নাম বলতে, এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামে বলতে হবে জেন্ডার, বা যে কোনো কিছু বলতে পারেন। আপনি যদি বলেন জেন, তবু হবে। এবার যদি রিলোড দেন, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন অল্টারনেটিভলি ক্লিক হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? অল্টারনেটিভলি ক্লিক হচ্ছে মানে আমার একটা গ্রুপ তৈরি করা হলো, যেটা হচ্ছে আদার, মানে জেন্ডারের গ্রুপ, যে কোনো একটা সিলেক্ট হবে। তো জেন্ডার কি করে, আপনাকে ওই এই নামটা যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করে, সবগুলো নেয় না। আবার চেক বক্সের ক্ষেত্রে আবার উল্টোটা, সে চেক বক্স কিন্তু যতগুলো চেক করবে সবগুলোই নেয়। তো জেন্ডার দেই ফর বোঝার জন্য, আমি বড় হাতে দিতে পারি, ছোট হাতে দিতে পারি, কিন্তু ইনপুটের ভ্যালু পাস হয় না। প্রত্যেকটা আবার একটা ভ্যালু দেওয়া দরকার। মনে করেন এটা একটা ভ্যালু দিব, ভ্যালু হচ্ছে মেল, এখানে হচ্ছে ভ্যালু ফিমেল, মানে আমি যে আসলে মেলে ক্লিক করেছি বা ফিমেলে ক্লিক করেছি সেটা ভ্যালু দিয়ে কি হবে, ডাটাটা পাস হবে। এই জন্য এটা বলতে হয়, মানে ডাইনামিক্যালি এটা কিন্তু কাজ করে, কিন্তু এটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না। তো আমি যদি মেলে ক্লিক করি, ফ্যামিলি ক্লিক করি, আদারে ক্লিক করি, আমার জিনিসগুলো অল্টারনেটিভলি চেক হচ্ছে। কিন্তু ওয়েবসাইটে দেখবেন মেলে ক্লিক করলে, ফ্যামিলি ক্লিক করলো, টেক্সটের উপর ক্লিক করলেও কিন্তু চেকিং হয়। দেখেন না এটা? যদি তাই হয়, তাহলে আমাদের এই যে নামটা যে দিচ্ছি, লেবেল যে দিলাম, বা এখানে একটা লেবেল দিলাম ফিমেল, এই লেবেলটা যে ফিমেল, আমি যে আসলে আদারে ক্লিক করলে এই চেকটা হয়ে যাবে, সেটা করব কিভাবে? এই জন্য এই ল্যাবেলের সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ল্যাবেল ট্যাগটা সম্পর্কে আমি এর আগে কখনো বলিনি। এই ল্যাবেল ট্যাগটা শুধুমাত্র ফ্রম ট্যাগের ভিতরেই ইউজ করা হয়, বাইরে ইউজ করা যায় না। সো ল্যাবেলে আমরা যেটা বলবো, আমরা বলবো ফর, ফর বলবো আদার। এবং ফর কেন, এই ল্যাবেলটা কিসের জন্য, ইনপুটের, এই ইনপুটটার জন্য। তখন আমাকে যে কোনো একটা জায়গায় আপনি আইডি কল করবেন, এগুলো কিন্তু ডাইনামিক্যালি ইন্টারনালি কাজ করে। এই আদারটা এটাকে ধরবো, তার মানে কি হলো, আইডির সাথে এই ফরের একটা সম্পর্ক তৈরি হলো। অর্থাৎ আমি যদি ওয়েবসাইট রান করি, আমি যেখানে মেলে ক্লিক করলে, ফ্যামিলি ক্লিক করলে কাজ করে না, এখানে ক্লিক করতে হচ্ছে, কিন্তু আমি আদারে ক্লিক করলেই কিন্তু দেখেন চেক হয়ে যাচ্ছে। দেখছেন? তার মানে কি একটা সম্পর্ক তৈরি হলো। এক্স্যাক্টলি এখানটা আমরা একটা সম্পর্ক তৈরি করব। ফিমেল আইডি কিন্তু এমন না যে এখানেই দিতে হবে, আপনি যে কোনো জায়গায় দিলেই হয়, স্পেস দিয়ে দিয়ে দিবেন। আর নামটা অবশ্যই সিমিলার রাখতে হবে, ভুল করা যাবে না। কোডিং করার সময় মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে কোডিং করবেন। আর ভুল ভ্রান্তি হলে সেটা কুললি চিন্তা করে জিনিসটাকে মডিফাই করবেন। আর ভুল করা ভালো, ভুল করলে শিখতে পারবেন। আচ্ছা, এখন আমি রিলোড দিই, তাহলে কি হচ্ছে, আমার মেল ফিমেল যে কোনো একটা অল্টারনেটিভলি চেক হচ্ছে। কিন্তু আমি চাই যে সবসময় ফিমেল অথবা আদারটা চেকড হয়ে থাক, অথবা মেল চেকড হয়ে থাক। তাহলে যে কোনো একটা ইনপুটের ভিতরে সাপোজ আমি এখানে বলবো চেকড, জাস্ট এতটুকু লিখলেই, রিলোড যদি দেন চেকড হয়ে গেল। এখানে কিন্তু চেকড আসছে কিন্তু এইভাবে দেখেন। তা আপনি যদি এটা বাতও দেন, এইভাবে যদি লেখেন, তবু হবে, কাজ করবে, কোনো সমস্যা নাই। তার মানে বাই ডিফল্ট একটা চেকড হয়ে থাকবে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন? বলেন। জি। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট হয়ে যায় না। আপনাকে সবসময় ভাগ করতে গেলে 12টা কলামকে, গ্রিড সিস্টেমটাকে 12টা ভাগ করেই আপনাকে ওই ক্লাসগুলো ইউজ করতে হবে। কারণ বুটস্ট্র্যাপ আলাদাভাবে কোনো কলামের ভিতরে যদি কলাম নেয়, ওইটাকে আলাদাভাবে সে ইয়া করেনি, ডিফাইন করেনি। এবং একই ক্লাসে কিন্তু বারবার ইউজ করছি, যেটা আমরা বাইরে ইউজ করছি সেটা কিন্তু আমরা ইউজ করছি। আমি এটা, এটা আপনাদের জন্য একটু কঠিন মনে হলো জিনিসটা, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আর কঠিন তো হবেই,
আপনি যে কোনো জিনিস ইনিশিয়ালি কঠিন শিখতে গেলে কঠিন মনে হবে। আমি এটার পরে আর একটা সহজ জিনিস দেখাবো, চিন্তা করবেন না। সো এখানটা আমরা আদার দিলাম, এবং এখানে দেখবেন কোল 12 দিচ্ছি। এই যে দেখেন এটা 12, রাইট? তো আমরা এখানে 6 দেব গাইস। 6 কেন দিব? যাতে এতটুকু অংশ থাকে, এবং আর একটা বানাবো এর পাশাপাশি যেন থাকে। এবার যদি রিলোড দেই দেখেন ডান দিকে চলে আসলো, তার মানে এটা একটা, এটা একটা। এবং দেখেন এখানে ক্লিক করলেও দেখেন ওর সাথে এটা আবার সম্পর্ক, কেন বলেন তো? কারণ আইডি একই, ভ্যালু একই, নেম একই। এই যে নেমটা আছে না, এটা একই। এই জন্য এটা আমরা রেডিও বানাবো না গাইস, এটা আমরা বানাবো চেক বক্স। তাহলে বলতে পারেন চেক বক্স, এটা দিলেই হয়ে যায়। চেক বক্স যদি দেন দেন ইন্টারফেসটা চেঞ্জ, দেখছেন? সিম্পল না? কিন্তু ক্লিক করলে আবার ও কাজ করে, কেন বলেন তো? কারণ ফর আইডি কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, চেক বক্স কেন দেবো? সিলেক্ট ইউর কান্ট্রি, এরকম বলতে পারি না? সিলেক্ট ইউর কান্ট্রি, আর চেক বক্স দিলাম, এখানে হবে নেম। নেমটা আমরা বাদ দিলাম, নেমটা আমরা দিচ্ছি না। ওকে, এখন ভ্যালু, এটা হবে বিএন, মানে বাংলাদেশ। এখানে আমরা বলবো বিএন, এখানে আমরা বলবো বিএন। ক্লিয়ার? তারপরে এখানে বলবো ইউএসএ, এখানে এবং এখানে দুটোতেই আমরা বলবো ইউএসএ। আর এখানে আমরা বলবো ইউএসএ, ভ্যালু পাস করতে হবে। এখানে আমরা বলবো বিএন, বাংলাদেশ। অনেক সময় এরকম হয় যে আপনি শর্টকাট লিখছেন, এখানে ভ্যালু পাস হওয়ার সময় পুরোটাই আসতেছে, মানে যেটা ডাইনামিক্যালি ডাটাটা পাস হবে সেটা হচ্ছে পুরোটাই, এরকমও করা যায়, ডিপেন্ড করে। দেন হচ্ছে আদার, আদার তো দিব না আমরা, আমরা দিব হচ্ছে এ ইউএস, সরি এ ইউএস। আর এখানে বলবো ছোট হাতের দেন, এখানে বড় হাতের দিয়েও লাভ হবে না, কারণ মানুষ তো দেখবে না যে ভিতরে কি দিচ্ছেন। আর এখানে বলবো এ ইউএস বা অস্ট্রেলিয়া আপনি বলতে পারেন ইচ্ছে। আমি তিনটা ভিন্নভাবে দিলাম বোঝার জন্য। চেক বক্স ন্যাম কি করবে? ন্যাম হচ্ছে ডাটা পাস করবে। তো এগুলো তিনটাই একই রকম হওয়া উচিত, হ্যাঁ একই রকমই হয়। সো আমরা এখানে বলতে হবে কান্ট্রি, এটা একই রকম হলেও চেক বক্সের মতো কাজ করবে না। আর বাই ডিফল্ট এটা চেক থাকে, রাইট? সো যেটা উপরে চেক থাকে সেটা হচ্ছে বিএন। তা আমি যদি এগুলো ক্লিক করি সবগুলো চেক হচ্ছে, এটা হচ্ছে না। এটা মনে হয় নামে একটু প্রবলেম আছে, এটা ছোট, এটা কিন্তু ছোট আছে, ঠিকই তো আছে। ও সরি, ভুল করছি, আমার এখানে দিতে হবে এ ইউএস। ভ্যালু যাই থাক, আইডি আর ফর একই রকম করবেন, তাহলে এটা চেক করতে পারবেন। বোঝা গেছে? সবাই এটা বুঝতে পারছি না? ওকে, এখন এর পরে আমরা সিলেকশনের কাজ করব। সিলেক্ট বলতে অপশন দিবে, যে অনেকগুলো জিনিস থাকবে, সিলেক্ট করবে। এটা কিভাবে করব? নিচের দিকে আমরা একটা ডিপ নিব, কল এক্সেল, এখানে আমরা 12 বলি, আর আমরা প্যাডিং করার জন্য MB3 বলি, MB3। এইখানটায় আমরা একটা লেবেল দিব, বলবো সিলেক্ট ইয়োর কোর্স বা সামথিং কিছু একটা দিলাম। এখানে আমি বলবো সিলেক্ট, সিলেক্ট ট্যাগ দিলাম। রিলোড যদি দেন দেখেন একটা অপশন আসছে, কিন্তু এটা এখনো ডায়নামিক্যালি হ্যান্ডেল হয়নি। এর ভিতরে আমরা অনেকগুলো অপশন দেব। প্রথম অপশন থাকে, বলে যে সিলেক্ট এ কোর্স, এরকম থাকে না? বা বলে যে ডট 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 ডট। রিলোড দেন দেখেন কন্টেন্ট আসছে। কিন্তু এটা আরও স্মার্টলি হ্যান্ডেল করার জন্য এখানটায় আমরা একটা ক্লাস দিব, বলবো ফ্রম কন্ট্রোল। তাহলে রিলোড দেন, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। বুঝা গেছে? ওকে, সিলেক্ট যখন ক্লিক করব এরকম আসবে, উপরে যেহেতু লিখেছি এখানে আর লিখলাম না। ক্লিক করলে আমরা সিলেক্ট করতে পারবো। এই জায়গাটায় আমরা আরও অপশন অ্যাড করব। কি কি অ্যাড করব? মনে করেন ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস, এইভাবে আরও কয়েকটা জিনিস দিতে পারি, যেমন হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, তারপর হচ্ছে শপিফাই অনলাইন শপ ডিজাইন। বাকিগুলো বুঝতে পারছেন যে এগুলো আবার রিপিট রিপিট করে দিব। রিলোড, তো আমি যদি এখানে ক্লিক করি আমার এরকম একটা লিস্ট আসবে। সিলেক্ট করলে এটা আসবে, কিন্তু সিলেক্ট করে ডাটাটা যে পাস হবে, এই সিলেক্টে এই জন্য বলতে হবে একটা ভ্যালু।
সরি ভ্যালু না, সরি, নেম বলতে হবে। নেমে নাম দিব হচ্ছে কোর্স, যার মাধ্যমে পাস হবে। কিন্তু কি পাস হবে এটা যদি সিলেক্ট করে কেমনে পাস হবে, এই জন্য এখানে 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 একটা নাম বলতে হবে যেটাকে বলা হয় ভ্যালু, যার মাধ্যমে ডাটাটা পাস হবে। এগুলোই আবার এখানে দেওয়া হয়। তবে এখানে স্পেস দেন বা যাই দেন টেক্সটের মতো করে দিবেন ভিতরে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো এটা যদি ছোট করতে চান সেটা আপনি করতে পারেন, বাট আমি চাচ্ছি না এখানে আর কিছু করার। নিচের দিকে আবার আরেকটা জিনিস করব, টেক্সট এরিয়া, সেটা কিভাবে দেব? ডিফ, এখানটা আমি বলবো ক্লাস। ও, আরও কিছু জিনিস দিতে হবে। এখানটা আমরা কোল এক্সেল 12 দেই। এখানটা আমরা লেভেল দিব আবার। লেভেল দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে আপলোড ইয়োর সিভি, সিভি। নিচের দিকে আমরা ইনপুট দিই, বলবো যে ফাইল, টাইপ হবে ফাইল। এটা দেওয়া মাত্র রিলোড দেন, দেখেন আপলোড ইউর সিভি, ফাইলের এক্সটেনশন হচ্ছে, ক্লিক করলে দেখবেন একটা ফাইল আপলোড করতে পারবেন। সো বুঝতে পারতেছেন সব কিছু রেডিমেড পাচ্ছেন আপনারা। সো এখানে ন্যামের মধ্যে যদি কোনো ক্লাস দেন ওই ক্লাসকে ধরেই কিন্তু যে ফাইলটা আপলোড করছেন সেটা পাস হবে। তো আমরা এইখানটা একটা ক্লাস দিব ফ্রম কন্ট্রোল, রিলোড যদি দেন আমরা নিচে এইভাবে পাচ্ছি। দেখেন ডিজাইনটা কিন্তু অলরেডি বিল্ডিং করার দেওয়া আছে। ক্লিক যদি করি আমরা এরকম ডাটা পাচ্ছি, আপলোড করেন নামটা আসতেছে। তারপরে আমরা সাইন আপ ফর্মের বাটনে ক্লিক করলে ডাটাটা চলে যাবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সবাই ক্লিয়ার হয়েছেন এই জিনিসগুলো? কারো কোনো কোশ্চেন আছে? ফ্যান্টাস্টিক, পারবেন তো করতে, কঠিন কিছু না। আমি জাস্ট পরিচয় করা দিচ্ছি, একই জিনিস কিন্তু রিপিট বারবার হচ্ছে। সো আমার ক্লাসগুলো দেখেন, প্রত্যেকটা জিনিসগুলো মনোযোগ সহকারে দেখেন। আহ, অনেক কিছু কিন্তু অ্যাড হচ্ছে একসাথে একসাথে। সো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কোশ্চেন ছিল বলবো কি না, এই কোশ্চেনগুলো করেন কেন, ডিরেক্ট বলে ফেলেন। নেম আর হ্যালো মানে কোথায় হ্যালো? ভ্যালু হচ্ছে ডাটাটা পাস হয়। এখানটা ভ্যালু দেওয়া হচ্ছে কারণ এখানে অনেকগুলো সিলেকশনের অপশন থাকে, যে কোনো একটা সিলেক্ট করছে, এই কারণে কিন্তু ভ্যালু দিতে হয়। ভ্যালুর মাধ্যমে ডাটাটা, এই মনে করেন এটাই পাস হবে। এখানে এই টেক্সটটা হচ্ছে দেখানোর জন্য যে আপনি কি সিলেক্ট করছেন, কিন্তু আসলে পাস কি হবে সেটা হচ্ছে এটা। কিন্তু এই ইনপুটটা মানে অপশন যে কোনো একটা তো সিলেক্ট হবে, সবগুলো তো সিলেক্ট হবে না। কিন্তু যে কোনো অপশন যে সিলেক্ট হবে, ভ্যালুগুলো যে পাস হবে, তো পাস হওয়ার জন্য তো একটা নাম লাগবে, যেই নামটা দেখে মানুষ বুঝবে যে হ্যাঁ এই নাম থেকে ডাটাটা পাস হচ্ছে। এই জন্য সিলেক্টে নামটা দিয়ে কল করতে হবে। অ্যাকচুয়ালি এটাকে কল করার প্রয়োজন হয় না, মানে এখানে শুধুমাত্র ভ্যালুতে লিখে দিলেই হয়ে যায়। কিন্তু কল করতে হয় কোর্সকে, মানে নাম অ্যাট্রিবিউটে যে থাকবে সেটাকে কল করতে হয় ডাইনামিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। নামের মাধ্যমে ডাটাটা পাস হয়। কিন্তু একে যখন কল করবেন অটোমেটিক্যালি যে কোনো একটা সিলেক্ট হওয়ার পর যেই ভ্যালুটা সিলেক্ট হবে, মানুষ যখন সিলেক্ট করবে এই ভ্যালুর মাধ্য দিয়েই কিন্তু ডাটাটা পাস হবে যে কোনো একটা। তবে মাল্টি সিলেকশনের কাজও করা যায়, ওটার জন্য অন্য অপশন আছে। সো আমরা এইখানটা এটা দেখলাম। এরপরে আমরা টেক্সট এরিয়ার অপশনটা দেখবো, সেটা হচ্ছে নিচের দিকে। আমরা এখানে ডিপ আবার দিব। আচ্ছা, এখানে একটা কাজ করা হয়নি যেটা উপরে করেছিলাম, এটা আমরা নিচে এখানতেই নিচের দিকে আবার এটা অ্যাড করি। এখানে আমরা এখানে বলি মেসেজ, এখানটা আমরা ইনপুট দিব না। এখানে আমরা বলতে হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে কিন্তু এন্ডিং ট্যাগ থাকে, বাট মাঝখানে কিছু লেখার নাই। যদি আপনি লিখে দেন, রিলোড দেন, দেখেন মেসেজ আসে, ভিতরে আসে ভ্যালু আকারে। তবে ভ্যালু এখানে দিবেন না, এটা বাদ। এই টেক্সট এরিয়া ট্যাগটা এইভাবেই থাকবে। এর ভিতরে আপনারা একটা ক্লাস দিবেন ফ্রম কন্ট্রোল। এবার যদি রিলোড দেই আমরা এরকম পাচ্ছি। তবে এর নিচে এই ফর্মটা যদি আরো একটা হাইট বড় করতে চান, তাহলে এখানটা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে রোস। রোস মানে হচ্ছে আপনি কতগুলো লাইন তৈরি করছেন। রো মানে তো বুঝি একটা রো, একটা লাইন মানে একটা সারি। তো আপনি যদি বলেন 12 সারির আমি একটা প্যারাগ্রাফ লিখবো, 12 সারির লাইন, 12টা লাইন লিখবো, আপনাকে একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া হলো আপনি কয় লাইনে শেষ করবেন? 10 লাইনে শেষ করবেন। 10 লাইনের সাইজ কতখানি হবে? যার হাতের লেখা যত বড় তত বড় সাইজ হবে, তাই কি না? তো এখানে 12টা লাইন মানে কি, আপনি 16 পিক্সেল সাইজের একটা কন্টেন্ট লিখছেন 12টা লাইনে, সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? সো আমি এখানে বলবো 7, 7, 8, 9 এভাবে ইউজ করা হয়, বেশি ইউজ করা হয় না, এবং স্ট্যান্ডার্ড লাগে যদি আপনি এইভাবে ইউজ করেন।
এর নিচে একটা বাটন তৈরি করব। আমি এটাকে কপি পেস্ট করি। বাটন এসে লেবেল লাগবে না এবং টেক্সট এরিয়াও লাগবে না। এখানটা আমরা বলবো ইনপুট। যেহেতু আমরা ডাটা সাবমিট করব, আমাকে এখানে বলতে হবে সাবমিট টাইপের নাম, এবং এই জায়গাটায় নেম অ্যাট্রিবিউট দিতে হবে, কারণ আমি আসলে বাটনে ক্লিক করলাম কিনা এটাও চেক করে। তো যাই হোক, আমরা নেম ডাইনামিক কাজ করে, আমাদের এখন দেখার দরকার নেই। যদি আমি এই অবস্থায় রিলোড দেই, দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে, কিন্তু এটাকে ডিজাইন করতে হবে। আপনারা হয়তো বাটন ট্যাগ নিয়ে কাজ করছেন, বাটন কম্পোনেন্টস নিয়ে কাজ করেছিলেন, রাইট? এখানে আমরা একটা ক্লাস দেই। আমি যদি বলি বিজি ডার্ক, ক্লাসের নাম দেই, তাহলে এখানে ক্লিক করেন, দেখেন বাটনটা এরকম আসছে। কিন্তু এটাকে আরও সুন্দর করার জন্য বিজি ডার্ক না দিয়ে আমি যদি বলি বিটিএন ডার্ক, তাহলে সে বাটনের মতো একটা আউটলুক আসবে। রিলোড দেন, দেখেন হোয়াইট হয়ে গেছে। এবং এটাকে আরও সুন্দর করার জন্য এখানে বিটিএন দেন, মানে ডাবল ক্লাস ইউজ করছে, বিটিএন এবং বিটিএন ডার্ক দুটো রকমের। তাহলে দেখেন এটা আরও একটু বোল্ড হলো। এটাকে আরও সুন্দর করার জন্য আপনি বিটিএন লার্জ লিখতে পারেন। বিটিএন লার্জ প্রত্যেকটা ক্লাসে কিন্তু কাজ আছে, আমি লিখে লিখে দিচ্ছি, একটা সময় আপনাদের আচ্ছা লার্জ মনে হয়নি, কি ব্যাপার, লার্জ কি বানান ভুল করছি? লার্জ বানান কি মাথায় কাজ করতেছে না। ও, অনেকক্ষণ ধরে কোডিং করতেছি, আমার মাথা জ্যাম হয়ে গেছে, মাথা পুরোটাই হ্যাং হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে বিটিএন লার্জ, বিটিএন লার্জ, এই যে এলজি, সরি এখানে ভুলটা হচ্ছে এখানেই। তো আমাদের এখানে লার্জ না এলজি লিখতে হবে, বিটিএন এলজি এটা লিখলেই আমরা এখানে রিলোড দিতে পারবো। দেখেন বাটনটা বড় হচ্ছে, এত বড় ভালো লাগবে না, তো আমরা এটা বাদ দিই, নর্মালি এরকমই রাখি। রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। এটাকে যদি আউটলাইন করি, আউটলাইন বলতে এইখানটায় বলেন আউটলাইন, দেখতে সুন্দর লাগবে দেখবেন। এরকম যদি দেন, এই মানে এটা ক্লাসের নাম, এই ক্লাসে কিন্তু ডিজাইনটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? আর মাউস রাখলে দেখবেন কালার চেঞ্জ হচ্ছে। আর এইটা ডার্কের জায়গায় যদি বলেন ড্যাঞ্জার, রিলোড দেন, তাহলে দেখবেন কালারটা এরকম চেঞ্জ হচ্ছে। তো ডিপেন্ড করে আপনি কীরকম চান। আর আমার কালার কিন্তু এটা, রাইট? তো ওই অনুযায়ী ডার্ক বলতে পারি, অথবা পিঙ্ক কালার যেটা দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে নাই, সরি বুটস্ট্র্যাপ তো দেয় না, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে কালারটা। আমরা এটা আউটলাইন দিতে চাচ্ছি না, নর্মাল ডার্ক দিতে যাচ্ছি, এরকম। এখন আপনার যদি মনে হয় ডানামামে প্যাটার্নটা একটু বাড়ানো দরকার, তাহলে এই জায়গাটায় PX5 দেন, ডানামামে প্যাডিং বেড়ে যাবে। PX5 তো বুঝি, প্যাডিং লেফট রাইট। সবাই ক্লিয়ার হয়েছে না এতটুকু? কারো কোশ্চেন? কোশ্চেন, বাটন যদি ফুল করতে চাই, তাহলে আমাকে এখানে বলতে হবে বিটিএন ব্লক, বিটিএন ব্লক। তাহলে ওর কাজ হচ্ছে শুধুমাত্র এটা 100% উইথ করা, যদি দেখতে ভাল লাগে, ডিপেন্ড করে। তো আমি এটা ছোটই রাখি, এত বড় রাখার দরকার নেই আমার। এখন আমার যদি মনে হয় যে পুরো উইথটা, এই ফর্মটার উইথ একটু ছোট করলে ভালো হয়, তাহলে আমার মেইন যে 8 দিয়েছি সেটা আমি 6 করি। রিলোড দেন, দেখেন ছোট হয়ে গেল, বেশি ছোট হয়ে গেছে। তা আমি এটাকে 7 করি, বেটার, পারফেক্ট, ওকে। আর পুরোটার উপরে যদি শ্যাডো দেই, মনে করেন আমি এই রোডটাতে এই ফর্মের ভিতরে শ্যাডো ইউজ করলাম, দেখতে সুন্দর লাগবে এই জন্য, দেখছেন? এখন যদি আপনার মনে হয় ডানে বামে একটু এরিয়া স্পেস বাড়াই, সেটা আপনি করতে পারেন। সো ওই ক্ষেত্রে প্যাডিং দিতে হবে। আপনার এখানে বলেন P5, প্যাডিংটা দিয়ে দিলাম, রিলোড দেন, দেন একটা প্যাডিং চলে আসলো, দেখতে সুন্দর লাগবে। সব কিছু বিল্ডিং করা গাইস, মানে নো টেনশন। ক্লিয়ার সবার? উপরে একটা টেক্সট দিলে ভালো হয় না, খালি খালি লাগে। তাহলে এর ভিতরে দেন, ফর্মের ভিতরে দেন বা বাইরে দেন, যেহেতু শ্যাডোর ভিতরে দিবেন, আপনি এখানে লেখেন H2, কি বলবেন যে ইন্টার ইয়োর ইনফরমেশন, ইয়োর ভ্যালিড ইনফরমেশন, এরকম কিছু একটা দিয়ে দিলাম, রিলোড দেন। আবার নিচে যদি গ্যাপ করতে চান এই ট্যাগে, তাহলে আপনি এখানে ক্লাস দেন একটা MB5, নিচে একটা স্পেস তৈরি হবে, বোঝা গেছে? এটা যদি সেন্টার করতে চান, এখানে আপনি বলেন টেক্সট সেন্টার,
টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়নি? আচ্ছা, সেন্টার যদি না হয়ে থাকে তাহলে দুটো কারণে হবে না। একটা হচ্ছে, হতে পারে ক্লাস এডিট করেছে তারা বুটস্ট্র্যাপে, অথবা আমি অন্য কোনো ভুল করছি। টেক্সট সেন্টার ঠিকই আছে, তাহলে এটা এখানে দেয়া যাবে না, এটা দিতে হবে এখানে। যদি আমি আবার এখানে ইউজ করি তাহলে প্রত্যেকটা জিনিস আবার সেন্টার ছিল, কিন্তু ও হচ্ছে না কেন? তাই না? এ হচ্ছে না কেন? তাহলে এটা এটা না হওয়ার পিছনে কারণটা কি সেটা আমি যদি দেখি, রিলোড ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ও, এটা ব্লক এলিমেন্ট না, ব্লক এলিমেন্ট। তো তাহলে এত ছোট কেন? রো এর মধ্যে অ্যাড করছি, এতটুকু উইথ হলো কেন? যদি তাই হয় এটাকে আমরা মার্জিন করে মাঝখানে আনতে হবে, মার্জিন অটো, তাহলে মাঝখানে আসবে। কিন্তু এমনটা তো হওয়ার কথা না। উইথ কেন কম হচ্ছে? H2 ফর্মের ভিতরে তো সবই ঠিক আছে। H2 টেক্সটাইল সেন্টার, এমবি সাইজ এত, লাইন হাইট এত, ব্লক এলিমেন্ট সবই ঠিক আছে, কিন্তু ছোট হলো কেন? আচ্ছা, আমি এইখানটা যদি H1 ইউজ করি তাহলে দেখি একটু, ফর্মের ভিতরে নেস্টেড করে হয়তো হতে পারে, মাঝখানে আসেনি। আচ্ছা, যাই হোক, ওকে, আমরা এটা 2 করে রাখলাম, আর এখানে আমি বলবো এম অটো, এম অটো, তাহলে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। বোঝা গেছে? নিচের দিকে গ্যাপ করব না, সেটা আমি করতে ভুলে গেছি। MB5 মার্জিন বটম 5 তো দেওয়াই হয়েছে, এম অটো দেওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে আবার। তাহলে আমরা এখানে PB দেই, মানে প্যাডিং বটম 5, তাহলে জিনিসটা সমস্যা হবে না। সবাই বুঝতে পেরেছি আমাদের ফর্মটা ডান, এবং খুবই সুন্দর হয়েছে নাকি? এখানটা কেন জানি অগোছালো হচ্ছে, কিছু একটা তো মিসিং করেছে এখানে। ফর্মসে যাই, আমরা ফাইল আপলোডের যে অপশনটা এখান থেকেও খুঁজতে পারেন। আমরা যে এখন যে ইন্টারফেসটা দেখছি এটা কিন্তু আমরা বানাবো 2টা ক্লাস পর, এটাই বানাবো আমরা। সো ওইটা দেখাবো আমি আপনাদের কীভাবে বানাই। এই যে দেখেন চলে আসছে, এখানে কিছু ক্লাস ইউজ করা হয়েছে যেটা আসলে দরকার, সেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল ফাইল, এটা লাগবে। আমরা মনে হয় ফ্রম কন্ট্রোল দিয়েছিলাম, রাইট? তারা এটার জন্য আলাদাভাবে একটা ফরম্যাটটা তৈরি করেছে, এখানটা হবে ফ্রম কন্ট্রোল ফাইল, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো এবার যদি আমি রিলোড দেই, আমরা এরকম পাচ্ছি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার হয়েছেন এই পর্যন্ত? জি বলেন। যায়, বুটস্ট্র্যাপ ছাড়াও ডিজাইন করা যায়। সো আমরা এতটুকু ডিজাইন করলাম, আর এগুলো ডিজাইন করার জন্য অনেক ওয়েবসাইট আছে যারা অলরেডি ডিজাইন করে রেখেছে। আপনার কাজ হচ্ছে কোডটা কপি করা, বসানো, অনেক কিছু করে দেওয়া থাকে। সো আমরা এতটুকু ডিজাইন করলাম গাইস। এখন আমরা যদি যাই হোমে, হোমে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমার তো দরকার হতেই পারে যে এই ফর্মটা আমি হোমেও চাই, সেটাও আপনি করতে পারেন। আবার এরকম চিন্তা করতে পারেন, সাইন আপ বাটন দিয়েছি, আমি এখানে একটা লগ ইন বাটনও দিতে চাই, তাহলে লগ ইনটা দেখাবো কীভাবে, লগ ইনটা কীরকম দেখতে লাগবে সেটা আমি করবো এখন। সো ওইটার জন্য আমি এর পাশে আর একটা বাটন দিই, সেটার নাম হচ্ছে লগ ইন বা সাইন ইন, এটা বলতে পারেন, অথবা লগ ইন বলতে পারেন, বেটার হয় লগ ইন। এখানে আমরা লগ ইন নামে একটা ফাইল ক্রিয়েট করব। তো এই লগ ইন নামে একটা ফাইল ক্রিয়েট করব, এই নামটাই দিব, ফর্মের ভিতরে নিউ ফাইল পেস্ট। যদি তাই হয় আমরা এই পুরো জিনিসটা কপি পেস্ট করব না? আর যদি তাই হয় তাহলে কি আমার সব পেজে লগ ইন ফর্ম দেখাবে? দেখেন হোম পেজে কিন্তু দেখাচ্ছে না, সাইন আপে যান তখন লগ ইন দেখাচ্ছে, কন্ট্যাক্টে যান লগ ইন দেখাচ্ছে না, কেন বলেন তো? কেন? কারণ আমরা যে লগ ইন ফর্মটা তৈরি করেছি, মানে এই ইনপুটটা, সেটা কিন্তু আমরা সাইন আপ এবং লগ ইনেই তৈরি করেছি, অন্য কোথাও কিন্তু তৈরি করিনি। এই জন্য প্রত্যেকটা জায়গায় আমাকে এটা অ্যাড করতে হবে আলাদাভাবে। এই জন্য প্রি প্ল্যান থাকতে হবে যে আপনি আসলে কি করছেন, নাহলে আপনাকে বারবার কোডিং করতে হবে যদি আপনি বেসিক ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন। ডায়নামিক্যালি এটা কিন্তু অন্যভাবে হ্যান্ডেল হয়। তাহলে আমি লগ ইনে যাই, লগ ইনটা আমরা এটা দেখতে পাচ্ছি কারণ এটাই কপি পেস্ট হয়েছে। সো এই জায়গাটায় লগ ইনের এই পোর্শনটাতে যাই, যাওয়ার পর
আমরা এটা বলবো লগ ইন হেয়ার, বা আমি এটা দিব না, বা এটা তুলে ফেলি, এটা আমরা তুলে ফেলি, কিছুই রাখবো না, সব ডিলিট করে দিই। ইভেন আমরা এটাও ডিলিট করে দিই, কিচ্ছু রাখবো না। আমি লগ ইনের এই পোর্শনটাতে কিচ্ছু রাখবো না, শুধুমাত্র এই জায়গাটায় শুধুমাত্র লগ ইনের অপশনটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। ক্লিয়ার? এরকমও তো করা যায়। সো এটা করার জন্য আমরা এখানে ডিপ দিব, কন্টেনার দিব, দেন আমরা এখানে ডিপ দিব, রো দিব মাস্ট, যদি আপনি কলাম দিতে চান। এখানটায় ডিপ দিব, কোল দিব, যদি আপনি এক্সেল থেকে শুরু করতে চান, এক্সেল। তো আমি এখানে আপাতত দিচ্ছি হচ্ছে 5, এবং পি ট্যাগ দিয়ে লরেম, শুধুমাত্র দেখার জন্য আসলে কি হচ্ছে। এটা আরও ছোট হবে, তো এইখানটা আমি 4 দিব, আর মাঝখানে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার দিব, রিলোড, চলে আসলো। এই জিনিসটাকে অ্যালাইন করব ভার্টিক্যালি, সেটা আমি পরে করছি, আগে আমরা ফর্মটা বানাই। এখানটা পি ট্যাগ তুলে ফেলি, দেন আমরা এখানে একটা ডিপ দিই, ডিপ দেওয়ার পর এখানে একটা ক্লাস দিব শুধুমাত্র শ্যাডো করার জন্য, শ্যাডো। এর ভিতরে ফ্রম ইউজ করব, আমি কিন্তু অন্যভাবে দেখাবো এখন। ফ্রম ইউজ করব, রিলোড দিই, ভিতরে কিছুই পাবেন না। ফ্রমের ভিতরে আমরা কিন্তু কলামের কাজ করব না, ভিতরে আমরা নর্মালি বানাবো। এই জায়গাটায় প্রথমত যেটা করব সেটা হচ্ছে ইনপুট দিব, তারপরে আমি টাইপ দিব হচ্ছে টেক্সট, বা টেক্সট আকারে দেই। এখানটায় আমরা বলবো নাম দেন আর না দেন সমস্যা নাই, প্লেস হোল্ডার। আমি বলবো ইমেইল অর ইউজার নাম, থাকে না এরকম লগ ইন করার জন্য। রিলোড যদি দেন আমরা এরকম পাচ্ছি। জিনিসটাকে আরও সুন্দর করার জন্য এখানে একটা ক্লাস দেব ফ্রম কন্ট্রোল, রিলোড দেওয়ার জন্য আমরা এটা করলাম। ওকে, আচ্ছা, ডানে বামে উপরে নিচে গ্যাপ দিতে চাই, এখানটা আপনি বলতে পারেন প্যাডিং P5, তাহলে একটা গ্যাপ তৈরি হবে, কিন্তু গ্যাপটা একটু বেশি হয়ে যায়। আমি এখানে 4 দেই বা 3 দেই বা সামথিং কিছু একটা দিয়ে দিই। ওকে, এটা পারফেক্ট। তো ইওর নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল অর ইউজার নেম, এরপরে আমি পাসওয়ার্ড দিব। তো আমি এটাকে কপি পেস্ট করি। পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড তো দেখা যাবে না, রাইট? তাহলে আমি এখানে বলবো পাসওয়ার্ড, আর প্লেস হোল্ডারে বলবো পাসওয়ার্ড। আমরা কিন্তু সাইন আপ একটা ভুল করছি, সেটা হচ্ছে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ডটা দেইনি। এখানটা আমরা ফ্রম কন্ট্রোল দিব, এবার যদি রিলোড দেন আমরা এরকম পাচ্ছি, কিন্তু ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ থাকা উচিত না। এই গ্যাপটা দিব হচ্ছে অন্যভাবে। আপনি চাইলে কিন্তু এখানে ক্লাস দিতে পারেন MB34, মানে স্পেস তৈরি করার জন্য। এটা না করে বুটস্ট্র্যাপ আমাকে একটা জিনিস দেয়, সেটা আমরা সাইন আপ ফ্রমে ইউজ করিনি, সেটা হচ্ছে ফ্রম গ্রুপ। ফ্রম গ্রুপ এটা শুধুমাত্র যে কাজটা করে সেটা হচ্ছে স্পেস তৈরি করে। তো আমি যদি এর ভিতরে ইনপুটটা দিই, রিলোড দেন, একটা স্পেস তৈরি হচ্ছে। আমি এটা দেখাই আসলে কি করে। এখানে ক্লিক করেন, দেখেন ওর কাজই হচ্ছে শুধুমাত্র একটা মার্জিন বটমে 1 REM, মানে 16 পিক্সেল একটা স্পেস তৈরি করা। দ্যাটস ইট, নট এ বিগ ডিল, যেটা আমরা কিন্তু MB দিয়েও করতে পারি। তো এটা দেওয়া হলো, মানে কোডিংয়ের তো সৌন্দর্য একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই। তো আমরা এটাকে কপি পেস্ট করি, আর এই জিনিসটাকে কাট করে এখানটায় পেস্ট করি, ডান। তাহলে আমাদের রিলোড দিলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। নিচের দিকে আমরা একটা সাইন আপ বা লগ ইন বাটন অ্যাড করি, এই জায়গাটায় আমরা বলতে হবে সাবমিট। আর এখানে প্লেস হোল্ডার হবে না, ক্লাস আমরা এটা দিব না। এটা দিলেও যে খুব একটা উপকার হবে তা কিন্তু না। রিলোড দেন, নর্মালি ইনপুটের মতো দেখাবে, বাট আমরা এখানে দিব হচ্ছে বিটিএন, বিটিএন ডার্ক। রিলোড দেন, আমরা এরকম পাচ্ছি। এটাকে আমরা 100% উইথ করব। এই জায়গাটা বলবো বিটিএন ব্লক। ক্লিয়ার? কিন্তু দেখেন উপরের থেকে নিচে কিন্তু স্পেস বেশি, এবং কেনই বা হচ্ছে এটা? ফ্রম গ্রুপের জন্য। এখন এর নিচেও আমরা কিছু আরও জিনিস দিতে পারি, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিই বা পি ট্যাগ দিই। পি ট্যাগ দেওয়ার পরে বলবো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রিলোড। কি জানি বলে এটা, যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা সামথিং কিছু একটা বলে না।
ইফ ইউ হ্যাভ, এরকম লিখি, ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ অ্যাঙ্কর ট্যাগ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিব না আমরা, ও সরি সরি সরি, ইফ ইউ হ্যাভ নট অ্যাকাউন্ট এনি অ্যাকাউন্ট, এখানে বলবো সাইন আপ ডট এইচটিএমএল, মানে ওই ফাইলে রিডাইরেক্ট করবে। তো আমি এখানে বলবো সাইন আপ হেয়ার, বোঝা গেছে জিনিসটা? তাহলে ইফ ইউ হ্যাভ নট এনি অ্যাকাউন্ট প্লিজ সাইন আপ হেয়ার, তাহলে এখানে চলে আসবে। সবাই এটা বুঝতে পেরেছেন কি করলাম? বা উনি যেটা বললো যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সেটা করা যায় ডিরেক্ট, দরকারই নাই, ডিপেন্ড করে আপনি কিভাবে লিখবেন। শিট, না আচ্ছা, আমি রেকর্ডিং অন করলাম এবং দেখেন এখানেও তো দেওয়া হচ্ছে লগ ইন, রাইট? তাহলে আমরা সাইন আপে নিচের দিকে এক্স্যাক্টলি এটাকে ধরেই কাজটা করতে পারি। এটা মানে তেমন ডিজাইনের কোনো কাজ করছিও না আপাতত। তো আমরা এই সাইন আপ বাটনের ঠিক নিচের দিকে আমরা এটা অ্যাড করতে পারি। রিলোড যদি দেই, সাবমিটের পাশে দেওয়া যায় না? তার আরও সুন্দর হয়, কিন্তু হবে না, পাশাপাশি থাকবে না। পি ট্যাগ তো এই যে এরকম আসবে। ওর পাশে যদি দিতে চাই তাহলে আমাকে এটা 6 করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এটাকে কপি পেস্ট করি, এখানটা এটা তুলে ফেলি, এখানটা এটা তুলে ফেলি, রিলোড দেন, তাহলে এরকম হবে। এর পাশে যদি দিতে চাই আরও ক্লোজ, তাহলে আমাকে এটা আরও কমাতে হবে, রিলোড দেন, কমে গেছে। আরও ছোট করবেন, 3 দেন, লেগে যায়। তাহলে আমাকে এখানে 4 দেওয়াটা উত্তম, রিলোড। তাহলে আমি এখানে বলবো লগ ইন, রাইট? এখানে বলবো লগ ইন, আর এই যেটা বলবো লগ ইন, আর এর পাশে আমি বলবো অর, এরকম। অর যদিও এখানে আসবে না, হ্যাঁ অর বলতে পারি, সমস্যা নেই। ক্লিয়ার? আমি এইভাবে জিনিসটাকে সাজালাম আর কি, দেখতে বিশ্রী, বাট পাশাপাশি রাখলে বেটার হতো, বা আরও অ্যালাইন করা যেত সুন্দরভাবে। যাই হোক, আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমরা এই পেজে যাচ্ছি, কিন্তু এটাকে উপর থেকে নিচে নামানো উচিত, এটাকে একটু সেন্টারাইজ করা উচিত। তাহলে আমরা লগ ইনে যাই। এই জিনিসটাকে সেন্টারাইজ করার জন্য এখানে একটা ক্লাস দেই, টেক্সট সেন্টার, তাহলে টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। কিন্তু জিনিসটা আরও একটু নিচে নামাবো, একদম সেন্টারাইজড। কিভাবে করব? এখানেই সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম যেটা, সেটা আমরা ইউজ করি, সেকশন কল করব। সেকশন কেন কল করব? আমি সবসময় এই কাজটা করি বা আপনাদেরকে সাজেস্ট করব। এখানে তো এই ক্লাসগুলো কিন্তু আমার বুটস্ট্র্যাপ প্রোভাইড করছে, কিন্তু আমি যখন কাস্টম সিএসএস করব, কাস্টম ক্লাস দিয়ে করাটা উত্তম। তো আমি এখানে বলি লগ ইন, এই লগ ইন সেকশন বলতে পারেন, আবার জিনিসটা আরও অর্গানাইজ হয়। এবং লগ ইন সেকশনকে নেস্টেড করি, এটা আমি নিচের দিকে কল করি। দেখেন আমার কাস্টম সিএসএস কিন্তু তেমন করতেই হয়নি। আর এই জায়গাটায় লগ ইন সেকশনকে নেস্টেড করে আমরা এই রো, কোথায় রো, এই যে রো, এইটাকে কল করব। কেন করব একটু পরে বুঝবেন। আমি এখানে ডট রোকে কল করি, বুঝতে পারছেন? নেস্টেড করে। এবার রিলোড দেই, এবার আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন। এই জায়গাটায় রো যে দিয়েছি, কলাম যে দিয়েছি, কলাম কিন্তু কোল এক্সেল 4 দিয়েছি, রো দিয়েছি, রো এর কিন্তু উইথ এত বড়, যেটা কন্টেন্টের উইথ সমান, তাই না? কন্টেন্টের উইথ মানে কি? ওর প্যারেন্টের উইথটাই তো রো এর উইথ। তার মানে কি 12 কলামের ভাগ করার পর সেইটার 4 কলাম সে ইনক্লুড করছে এই বেসিসে। তার মানে কি এখনো 8টা কলাম বাকি আছে। সেই অনুযায়ী কিন্তু সে ডানে বামে 4 4 ছেড়ে দিয়ে মাঝখানে আসে, কারণ আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করছি, যেটা ফ্লেক্সের মাধ্যমে আসছে। কিন্তু আপনি যদি এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করতে চান, রো এর হাইট তো বাড়াতে হবে, রাইট? আপনি যখন দেখছেন যে 12টা কলামে 4টা কলাম নিচ্ছে, তার মানে কি ডানে বামে স্পেস থাকে, তাই না? ডানে বামে স্পেস থাকে, ডান দিকে স্পেস পড়ে থাকে, এই জন্য অ্যালাইন হয়। কিন্তু
আপনি যখন ভার্টিক্যালি অ্যালাইন করবেন, মানে আপনি সেন্টারে আনতে চান, নিশ্চয়ই আপনাকে রো এর হাইট বাড়াতে হবে, স্পেস তো থাকতে হবে, নাহলে অ্যালাইন হবে কিভাবে। এই জন্য এই রোকে নেস্টেড করে আমরা একে বলবো হাইট, সাপোজ 600 পিক্সেল। এবার যদি কার্সার রাখেন, দেখেন হাইটটা বেড়ে যায়, বেড়ে যায়। তো যদি আমি এখানে বলি অ্যালাইন আইটেমস, যেটা ভার্টিক্যালি করে, ডানে বামে যখন করা হয় তখন বলা হয় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কিন্তু ভার্টিক্যালি উপরে নিচে যখন অ্যালাইন করবেন তখন বলতে হবে অ্যালাইন আইটেমস। সেম প্রপার্টি, মানে প্রপার্টি ভ্যালু আলাদা একই। দেখেন মাঝখানে চলে আসছে, বোঝা গেছে জিনিসটা। এখন এটাকে আরও সুন্দর করার জন্য এই রোটার 600 পিক্সেল দিব না, কি দিব, আমি এখানটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতটুকু আসছে। তো আমি এই হাইটটা একেবারে এই পর্যন্ত আনবো, কিন্তু আমি যদি এই পর্যন্ত আনি, আমি চাই না স্ক্রল বার আসুক, আমি এটাও চাই না স্ক্রল বার আসুক। আমি যদি কার্সার রাখি বডিতে, বডিতে রাখলে তো হবে না, মানে এটা হাইট কতখানি বোঝা যায়, কোনটা কি ধরা যায়, কোনটা ধরা যায়, যায় না। যদি আমি এখানে বলি 100% আসে, কাজ করে, কাজ করে না। রোকে 100% দিলে কাজ করে, করে না। মানে যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট নিয়ে নেয়। এই জায়গাটা বলতে হবে ভার্টিক্যালি হাইট, অর্থাৎ 100 VH। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমার স্কুল বারও আসবে না, জিনিসটা কি হবে, ভিউপোর্ট হাইট অনুযায়ী 100% হাইট হবে। ছোট করে দেখবেন ব্রাউজারের 100%-এর 95% নিচ্ছে, এটা কিন্তু পার্সেন্ট অনুযায়ী কাজ করছে। 90 VH মানে হচ্ছে ভার্টিক্যালি হাইটের 90%, 10% বাদ। বোঝা গেছে জিনিসটা? তো আমরা এখানে ভিউপোর্ট হাইট দিব 100 VH। গাইস একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ভিএইচটা ইউজ করছি না, এটাকে অনেকে বলে কি জানি বলে, ভার্টিক্যাল হাইট বলে, যদি এটাকে উচ্চারণ হয় ভিউপোর্ট হাইট। এবং অনেক কোডার জানেই না ভিএইচ দিয়ে কি করা হয়, অনেক কোডার জানে না। সো এই জিনিসটা আমরা ইউজ করলাম যাতে সেন্ট্রালাইজড হয়। এখন আমার ব্রাউজার যদি ছোট হয় বড় হয় কোনো সমস্যা নাই। আমি যদি ছোট ব্রাউজার যদি ছোট করি, ছোট বলতে ভার্টিক্যালি যদি ছোট করি, যেমন আমি যদি ছোট করি এইভাবে, দেখেন ও সেন্টারেই থাকবে, কোনো সমস্যা হবে না। মার্কেটটা মোবাইল ডিভাইস, কোনো প্রবলেম হবে না, এবং ভার্টিক্যালি সে স্পেস কম বেশি করবে। বোঝা গেছে? এবং এটাই হচ্ছে স্মার্ট ওয়ে কাজ করার। আমরা এখানে নিচে স্পেস বেশি দেখতে পাচ্ছি, উপরে কিন্তু কম দেখতে পাচ্ছি, ওইটা ঠিক করতে হবে না? ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিই। ভার্টিক্যালি যে কাজগুলো করেছি এটা আমি কপি করি, এইখানটা অ্যাড করে দিই। আমার এটা লাগবে না, এটা বাদ। আর এটা নেস্টেড কেন করলাম, যদি আমি রো দিতাম তাহলে কিন্তু আমার পুরো ওয়েবসাইটে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু এটা চলে আসতো, রাইট? এই জন্য নেস্টেড করে দিয়েছি। এবার লগ ইনের ভিতরে আমরা রোয়ে ফ্রমের বাইরে এই জায়গাটায় একটা H2 দেব। আমরা এখানে বলবো লগ ইন, এরকম কিছু একটা দিই। তো দেখি কি হয়, রিলোড আসছে, কিন্তু বেশি বড় হয়ে যায়, রাইট? দেখতে সুন্দর না। ছোট করি, এবং নিচের দিকে একটা স্পেস তৈরি করব, এমবি। এমবি না দিয়ে আমরা বলি এম অটো, যেটা ওই ওই পেজে করেছিলাম, আর PB3। তাহলে কি হবে, মাঝখানে আসছে এবার, দেখছেন গন্ডগোল? এখানে বলতে হবে টেক্সট সেন্টার, এবারে কিন্তু ঠিকই ঠিকই টেক্সট সেন্টার কাজ করবে, দেখছেন? তার মানে কিছু একটা ছিল ফর্মের কারণে বা ফ্লেক্সের কারণে। তো যাই হোক, আমরা এইভাবে দিই, রিলোড দিই, আমরা এটা এইভাবে পাচ্ছি। এখন গ্যাপিংটা ঠিক আছে মোটামুটি, ডান। এখন এই যে রাউন্ডেড করার জন্য যদি আমি চাই যে রাউন্ডেড করব, আমরা এখানে ইউটিলিটিসে যাব, যাওয়ার পর এখানে দেখবেন বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডারেই ক্লিক আছে, এই যে দেখেন রাউন্ডেড, এই যে এটাকে বলা রাউন্ডেড। তাহলে রাউন্ডেডটাকে কপি করেন, কপি করার পর যেখানে আমি শ্যাডো দিয়েছি সেখানে আপনি রাউন্ডেডটা দিয়ে দেন, তাহলে ওয়েবসাইটের লুকটা একটু রাউন্ডেড হবে, একটুখানি কিন্তু বাঁকা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি এরকম শ্যাডো না দিতে চাই, আর একটা শ্যাডো আছে, ওটা অনেক স্মার্ট, সেটা হচ্ছে SM। এটাও দেওয়া যায়, দেখতে কিন্তু চমৎকার লাগে। বুঝতে পারছেন? এইভাবেও দিতে পারেন। তো আমি যদি SM এখানে দিই, আমাকে এটাও চিন্তা করতে হবে, যদি আমি এখানে এটা ইউজ করি, আমাকে অবশ্যই এখানেও সেম জিনিসটা ইউজ করা উচিত। এক জায়গায় এক ডিজাইন, আরেক জায়গায় এক ডিজাইন, মন চাইলে দিয়ে দিলে এমনটা করা যাবে না। ক্লায়েন্ট কিন্তু এটা একদমই পছন্দ করে না। আপনি যতই ভালো ডিজাইন করেন না কেন, ক্লায়েন্ট দেখবে সিমিলারিটি আছে কিনা। তো আমি যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে দেখবেন সাইন আপ ফর্মটা এইভাবে আসছে।
আই হোপ যে সবাই ক্লিয়ার হয়েছেন এতটুকু পর্যন্ত। কারো কোনো কোশ্চেন? হুম, বলেন। হুম। ভার্টিক্যাল হাইটটা সাইন আপ না, লগ ইন। লগ ইনের ক্ষেত্রে দেখেন, এটা আমি মাঝখানে এনেছি। আমরা কি করতাম নর্মালি, যদি আমি উপর থেকে নিচে নামাইতাম, আমি যেটা করতাম এটাকে উপর থেকে নিচে মার্জিন টপ করতাম বা প্যাডিং টপ করতাম। কিন্তু এটা না করে আমি এটাকে স্মার্ট ওয়েতে, এটা থেকে বড়, মানে এটা থেকে পারফেক্ট সলিউশন বা স্মার্ট সলিউশন আর নাই। আমি যেটা করলাম, কেন রোকে ধরে এই কাজটা করেছি, সেটা কারণও আছে। কারণ এইখানেই, এই রোয়েই একমাত্র জাদু আছে যেটা অন্য কোথাও নাই। আপনি কিন্তু ফ্লোট দিয়ে এটা করতেই পারতেন না। সেটা হচ্ছে আমি রোয়ে যেমন এই কলামটাকে ডানে বামে অ্যালাইন করেছি কিসের মাধ্যমে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে। তো যেহেতু জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টার দিয়েছি, তার মানে কি, 12 কলামে 4 কলামটা নিয়েছে, 8 কলাম পড়েছিল, এই জন্য ওই অনুযায়ী স্পেসটা পেয়ে সে অ্যালাইন হয়ে মাঝখানে আসছে, কারণ আমি সেন্টার দিয়েছি। কিন্তু ভার্টিক্যালি যখন আমি হাইট বরাবর ওকে মাঝখানে আনবো, এটার জন্য তো আমাকে রোয়ের হাইট অনুযায়ী তো স্পেস তৈরি করতে হবে, সেটা কিন্তু কন্টেনার করে দেয় না, এটা আমাকে বানাতে হবে। এই জন্য আমরা রোয়ে কি করলাম, একটা হাইট দিলাম, এরপরে ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার দিলাম। এবার আমি চাইলে কিন্তু ফ্লেক্স স্টার্টও দিতে পারি, এন্ড দিতে পারি, দেখেন নিচে চলে আসছে। আবার যদি স্টার্ট দেন তাহলে একদম উপরে চলে যাবে। মানে আপনি অনেকভাবে এটাকে মেনটেন করতে পারবেন। বুঝা গেছে জিনিসটা? অনেকে এরকমও করে, ডিপেন্ড করে। হুম। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে দুই কলাম ছেড়ে দিচ্ছে যখন আমি সেন্টার করছি। হুম। হ্যাঁ, এটা কিন্তু কন্টেনার করে দেয় না, হাইট তো আর নর্মালি আসে না, কলাম তো আর হাইট বরাবর ভাগ করে না, ও তো রো ওয়াইজ ভাগ করে। এই জন্য আমাকে হাইট বলে দিতে হয়। আর এখানে কলাম কয়টা এটা ডাজন্ট ম্যাটার, যদি আপনি হাইট নিয়ে কাজ করেন। এখানে যদি আপনি 12 দেন, সে ওই অনুযায়ী নিচে উপরে করবে। আচ্ছা, এখন আমি রিলোড দিয়ে দিই। এটা নিজে যখন করবেন, ইন্সপেক্ট এমএম করে করে দেখবেন, তখন একটা ভালো একটা আন্দাজ চলে আসবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আহ, এখানে যে অ্যালানিটিস দিয়েছি, এটা কিন্তু একটা ক্লাসও আছে, এটা না দিলেও চলে। সেই ক্লাসটা যদি আমি ডিরেক্ট এখানে দিয়ে দিই, তাতে কোনো সমস্যা নাই। এই এর পাশে যেমনটা জাস্টিফাই কন্টেন্ট আছে, এখানে আমি বলবো অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে হয়ে যায়। এটাও বুটস্ট্র্যাপে করা আছে। তবে বুটস্ট্র্যাপে অনেক ক্লাস পাইনি আমি, আমার যখন দরকার হয় আমি ইউজ করতে, তখন আমি অনেক ক্লাস পাইনি। হয়তো এখনকার ভার্সনে আসতে পারে, আমরা যখন প্রজেক্ট করব আস্তে আস্তে জিনিসগুলো দেখব। আচ্ছা, এটা এটা ডান। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সত্যি কথা বলতে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এই অল্প সময়ে। এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু মেনু নাই। তো আমাকে একটা অপশন তো রাখতেই হবে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা হোম বাটন। সেটা আমরা ডানে বামে করতে পারি, এটা করে অনেকে। যাই হোক, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাই। এই যেটা আসার পর আমরা যদি কন্ট্যাক্টে যাই, আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম বানাবো এক্স্যাক্টলি সাইন আপের মতো, এটা তো পারবো, তাই না? তো কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা এখানে কিভাবে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করবো সেটা দেখব। আমাদের হাতে কিন্তু এখনো 20 মিনিট টাইম আছে। আমরা গুগল ম্যাপ এবং ইউটিউব ভিডিও কিভাবে এমবেড করবো সেটা দেখেই শেষ করব। তো এইখানটায় আমি গুগল ম্যাপে যাই প্রথমত। গুগল ম্যাপসে যাব। এমবেডিং জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তেমন হ্যাসেল নাই। এবার আমরা কন্ট্যাক্ট ফর্মে যাব, তাই তো? তাহলে আমরা কন্ট্যাক্ট পেজে যাব, এইখানটা আমরা ইউজ করব। দেন আমরা যদি, আমার বাসার ঠিকানা নিশ্চয়ই দিব না, সো এখানটায় আমি কার নাম দেওয়া যায়, আচ্ছা শিখবে সবার কথা বলি। শিখবে সবাই, দেখবেন 3 জায়গার লোকেশন দেখাচ্ছে। তা আমরা এটা নেব, রাইট? তো এখানে ক্লিক করেন। আচ্ছা, জুম করি, দেখেন আমি যখন জুম করছি, এইখানে দেখবেন দুটো নাম্বার চেঞ্জ হচ্ছে। দেখবেন নাম্বার চেঞ্জ হচ্ছে হচ্ছে এটা ভালোভাবে লক্ষ্য করবেন, এখন দেখেন চেঞ্জ হচ্ছে হচ্ছে। এইটাকে ওরা ওইভাবে ট্র্যাক করে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনারা ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড, উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ, পূর্ব দ্রাঘিমাংশ, কনকট ক্রান্তি রেখা, এগুলো সম্পর্কে জানেন না? বিভিন্ন রকম ওয়ার্ড, ভূগোল তো পড়ছিলেন নাকি সমাজ বিজ্ঞানে? মূলত এই জিনিসটা কিন্তু এটার সাথে কানেক্টেড।
সো আমরা এটাকে জুম করছি না, ওই অনুযায়ী কিন্তু নাম্বার জেনারেট হচ্ছে। সো আমি এইখানটা এটা এইভাবে লোকেশনে রাখবো, এটাকে সেন্ট্রালাইজড করলাম। দেন আমি যদি এটাকে এমবেড করতে চাই ওয়েবসাইটে, তাহলে আমরা এখানে ক্লিক করব, করার পরে শেয়ার্ড অ্যান্ড এমবেড ম্যাপ ক্লিক করব। করার পর এখানে দেখবেন একটা কোড দিচ্ছে, অ্যাকচুয়ালি আমরা এমবেড করব। আপনি যদি এই কোডটা কপি করে ফেসবুকে শেয়ার করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এমবেড যদি করেন তাহলে আপনি এরকম একটা এমবেড ইনফরমেশন পাবেন, লোকেশন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন, মিডিয়াম বাই ডিফল্ট থাকে, স্মল করতে পারেন, লার্জ করতে পারেন, কাস্টম সাইজ দিতে পারেন ইচ্ছে। তো আমি প্রিভিউ করি, প্রিভিউ করলে কেমন দেখাবে সেটা বলে দেয়। বাট আমার এখানটা যাই, কাস্টমটা আমরা দিব না, আমরা মিডিয়াম রাখি, এটা ডাজন্ট ম্যাটার। সো এখানে কপি করে আই ফ্রেমটাকে এই জায়গাটা অ্যাড করে দিই, ডান। মূলত এই সোর্স, এই লিঙ্কটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট এই এমবেডের জন্য। তো এবার যদি ওয়েবসাইট ভিজিট করি, আমার ওয়েবসাইটটা, তাহলে আমরা কন্ট্যাক্টের ভিতরে এইরকম একটা পাবো। তবে এটা 100% উইথ করার জন্য আমরা এই জায়গাটা উইথ দিব হচ্ছে 100%। তাহলে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা 100% উইথ পাবো, বুঝা গেছে? কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপের মাধ্যমে রেসপন্সিভ করতে চাই তাহলে পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টসে মনে হয় পাওয়া যাবে না, আমরা যাব হচ্ছে ইউটিলিটিসে। এখানে দেখবেন এমবেড নামে একটা অপশন আছে, ক্লিক করব। করার পর দেখবেন ইউটিউব ভিডিও দিয়ে তার এক্সাম্পল দিয়েছে এবং এমবেড করা যায় 4 ভাবে। এবং এখানে শুধুমাত্র একটা জিনিসের চেঞ্জ, সেটা হচ্ছে 21/9, 16/9, 4/3, মানে 4/3, আমি বাংলা ইংলিশ মিক্স করে বলছি, 1/1। এগুলো এক একটার হচ্ছে হাইট উইথ নিয়ে কাজ করে। প্রথমত আমি এটাকে নেই, রেশিওর কথা বলছে এখানে। তো আমি এটাকে নেওয়ার পরে খুব সিম্পলি ইউজ করতে পারবেন, বসা দিলাম। শুধুমাত্র এই জিনিসটা ডট 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 দেওয়া, আমাকে এখানে যত কিছু দিয়েছেন একটা কিছু দিতে হবে না, শুধুমাত্র সোর্সের এই অংশটুকু আই ফ্রেমের মধ্যে বসা দিলেই হবে, বুঝা গেছে? এটা এটা হলে কি হয়, বুটস্ট্র্যাপ কি করবে, এটাকে কন্ট্রোল করবে এবং রেসপন্সিভ করে দিয়ে দিবে। বুঝে বুঝে বুঝতে পারছি? মানে এটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না যদি আপনি এটার মধ্য দিয়ে যান। দেখেন ও কিন্তু হাইট বেড়ে গেল। এবং এটা হাইটটা যদি কমাতে চাই বা বাড়াতে চাই, তাহলে 16/9 এটা আমরা কি করব, এই জায়গাটা বসায় দেব, কিছু একটা চেঞ্জ হবে। দেখবেন এখন যে হাইটটা আছে, রিলোড যদি দেই বাড়বে অথবা কমবে, দেখেন বেড়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? তার মানে ইনিশিয়ালি তাদের হাইটটা একটু বেশি, 21/9, এর থেকে ছোট আর হয় না, যেটা বোঝাচ্ছে ওরা। এখন আপনি যদি এত বড় উইথ না দিতে চান, আপনি কন্টেইনার দেন, ডিফ কন্টেইনার, তারপর এটা এর ভিতরে রাখেন। অনেকে ভুল করে কি করে, কন্টেইনারটা এর পাশে দিয়ে দেয়, এটা করবেন না। যেভাবে আমি করছি সেভাবে করবেন, যার যেটা ক্যারেক্টার যেটা কাজ তাকে ওইভাবে দায়িত্ব পালন করতে দেবেন। তাহলে আমরা এতটুকু পাচ্ছি, ক্লিয়ার? এবং দেখেন রেশিও অনুযায়ী কিন্তু হাইটটাও কমে যায়, মানে আমাকে এটা নিয়ে চিন্তাই করতে হবে, কারণ এটা রেসপন্সিভ করা। সবাই ক্লিয়ার হয়েছেন? এমবেড সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ইউটিউব এমবেড করবো। সো খুবই সিম্পল, এই জিনিসটাই আমরা কপি পেস্ট করি, এর নিচেই দিব, এটা আমরা কপি পেস্ট করি। এমবেডের জন্য জাস্ট সোর্স, এর ভিতরে জাস্ট ওই ফাইলটা অ্যাড করতে হবে, ডান। এই সোর্সের ভিতরে ফাইলটা অ্যাড করতে হবে। ইউটিউবে যাব আমরা এখন, ঘুরে আসি ইউটিউব থেকে। ওকে, দেন আমরা কি নেব, গোপাল ভাঁড়, তারপরে কি ঝাল খাওয়ার আগে আর পরের অবস্থা তারপরে বিফ তাহারি, এটা নেই। ই আচ্ছা ঠিক আছে, ও ঈদ মোবারক জানাইতেছে, সারা জীবন জানাবে। ওকে, শেয়ারে ক্লিক করলাম। করার পর এখানে দেখবেন এমবেড নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। করলে এই অংশটুকু কপি করবেন, ক্লিক করার পর কপিট, করার পর নিচের দিকে অ্যাড করবেন, করার পর এখানটা থেকে এই অংশটুকু কপি করবেন। দেন আমি এটা এটা অ্যাড করে দেবো এখানে, এটা ডিলেট আর লাগবে না, বুঝা গেছে? এবার যদি আমি রিলোড দেই, তাহলে আমরা নিচে ইউটিউব ভিডিওটা পাচ্ছি। এখন বসে বসে দেখেন আমার ওয়েবসাইটে, বুঝতে পারছেন? ও এখন রাঁধুনি হয়ে গেছে, গোপাল ভাঁড়। আচ্ছা, ইউটিউব ভিডিওর কিন্তু সমস্ত ভিডিও এমবেড করা যায় না, বিদেশি যে ভিডিও মুভি টুভি এগুলো এমবেড করা যায় না, মানে তারা কপিরাইট ইস্যু বা এমবেড করার সুযোগটা দেয় না, রেস্ট্রিক্টেড করে দেয়। সো ওইটা একটা ম্যাটার করে, ওটা ডিপেন্ড করে।
সো আই হোপ যে সবাই ক্লিয়ার হচ্ছে এতটুকু পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এবং আমি আশা করছি যে আজকের ক্লাসটা সবার কাছে অনেক বেশি ইনফরমেটিভ। ড্রপ ডাউন মেনুর কথা মানে এটার কথা বলছেন? এটা এখানে আমরা ড্রপ ডাউন নিয়ে কাজ করব। আমাদের একটা ক্লাস থাকবে যেখানে আমরা মেগা মেনু বানাবো গাইস। তখন আমি এটা নিয়ে ডিটেলে আলোচনা করব। বুঝতে পারছেন? মেগা মেনু, ড্রপ ডাউনের ড্রপ ডাউন মেনু, এগুলো নিয়ে আমরা মেনুর একটা ক্লাস নেব। সেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। আর ড্রপ ডাউন মেনু বুঝতে গেলে আপনাকে পজিশন শিখতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এরপরে আমরা ড্রপ ডাউন মেনুর কাজ করব। আমাদের পজিশন শেখাটা বাকি আছে, সিএসএস অ্যানিমেশনের কাজ এখনো করিনি। আমি আপনাদের বুটস্ট্র্যাপের ভিতটা তৈরি করছি, চাচ্ছি যে আগে এটা স্ট্রং হন। আর আপনারা এগুলো কাজ করেন। আর আমি কিছু ভিডিও দিয়েছি, আই হোপ যে সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা যারা ফাঁকি দিচ্ছেন তারা কিন্তু আমাকে দিচ্ছেন না, আপনাদেরকে দিচ্ছেন। আপনারা দেখতেছেন না আমি অনেক বেশি। হ্যাঁ, বুঝি নাই। না, আমি দেখাবো না। আমি দিব আপনাদের, আপনারা করবেন, আমি আপনাদের আইডিয়া দিব। আমি আপনাদের প্রায় 7 থেকে 8টার মতো পিএইচডি ফাইল দিব। এবং একটা পিএইচডি আমি ফুল প্রজেক্ট করে দেখাবো। বাকিগুলো আপনারা করবেন, নিজের যেটা পছন্দ সেটা বের করে করবেন, অথবা গ্রুপিং করে করে করতে পারেন। তবে সবার কন্ট্রিবিউশন থাকতে হবে। আমি বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে জিনিসটা করি। সো ডিপেন্ড করে। আর আমাদের জাভাস্ক্রিপ্ট যে করে পার্ট আসবে তখন জিনিসগুলো আরও অর্গানাইজ হবে। কারণ যেসব পিএইচডি নিয়ে আমরা কাজ করব সেই পিএইচডিগুলোতে জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েবসাইটগুলো দেখতে সুন্দর লাগবে না। ওয়েবসাইটটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট মাস্ট লাগবে। সেটা আমরা শিখব পরে। আমাদের আরও 2-3টা ক্লাস লাগবে বুটস্ট্র্যাপের উপর। তারপর থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোয়েরি অ্যানিমেশন। জি। কেন কন্ট্রাক্ট ফর্মে আপনি আপনার লোকেশনটা ইন্ডিকেট করে দিলেন। কেউ যদি বলে যে তোমার বাসা কোথায় বা আপনার অফিস কোথায়, সেটা জিজ্ঞেস না করে সে ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পরে সে লোকেশন দেখলো, আচ্ছা এই ওয়েবসাইটটা, তার ওয়েবসাইটের তার অফিস হচ্ছে ওই লোকেশনে। এবং এটা দিয়ে কি হয়, আপনার ওয়েবসাইট এবং আপনার কোম্পানি ট্রাস্টেবল হয়। কারণ আপনার যদি লোকেশন না থাকে ওয়েবসাইটে, আপনার কোম্পানি ট্রাস্টেবল হবে না। আপনার নিজস্ব জায়গা জমি নেই, তা আপনি ট্রাস্টেবল হলেন? ট্রাস্টেবল করার জন্য এগুলো লাগে। হ্যাঁ হবে, আকিব ভাই বলেন। বলেন। হুম হুম। ওকে ফাইন। কিন্তু এখন ক্লিয়ার করা যাবে না, আমরা নেক্সট ক্লাসে করি, যখন আমরা প্রজেক্ট করব আবার নতুন একটা প্রজেক্টে। ঠিক আছে। আমার গলার হুম। তাহলে একটা কাজ করি। আপনারা যারা ওয়েবসাইট বানিয়েছেন, ওই ওয়েবসাইটের উপরে আমি একটা ফিডব্যাক ক্লাস নেব। সেটা আপনাদের এই ক্লাসের বাইরে। মানে আমি আপনাদের ফেসবুক গ্রুপে লাইভে যাব। লাইভে যেয়ে আপনাদের ওই অ্যাসাইনমেন্টগুলো চেক করে করে যেটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে সেটা আমি ডাউনলোড করে ওইটা আমি আপনাদের রেসপন্সিভ করে দেখাবো। তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর সবারটা তো দেখানো যাবে না, একজনেরটা দেখলে বাকিগুলো হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হোমওয়ার্ক এখন তো বলতেছি না, হোমওয়ার্ক দিব আমি। হোমওয়ার্কটা আমাকে আমার মানে আমার ডকুমেন্টেশন দেখতে হবে। আপনারা তো জানেন যে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলেই অ্যাসাইনমেন্টে আপনার হোমওয়ার্কটা দেখতে হবে, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর একটু টাইম দেন, কালকে দিব, আজকে না। আর ভিডিওটা আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পাবেন। ভিডিওটা শুয়ে শুয়ে ঘুমানোর আগে এটা দেখে দেখে ঘুমাবেন। বুঝতে পারছেন? তো এটা দেখতে দেখতে ঘুমাবেন। সো টাইম ওয়েস্ট করবেন না। আচ্ছা, টাইম দেন, আমি দিয়ে দিচ্ছি। বাই বাই।